আজকে আমি অনেক অনেক খুশি, কারণ সেই খুশির কারণটা হলো আমার দুই বউ। খুব ইচ্ছে ছিল বিয়ে করব, বউদের সাথে নিয়ে ঘুরব, কিন্তু কে জানতো একসাথে দুইটা বিয়ে করব। আসলে হয়েছে কি, যখন আমার জন্য আমার আম্মু বউ দেখতে যায় তখন ওদের পরিবার বলে ওরা দুই বোন নাকি যমজ বোন, আর বিয়ে করলে দুই বোনকে একসাথেই বিয়ে করতে হবে। আর আমার আম্মু ওদের দেখে খুব পছন্দ হয়েছে। আর যখন আমাকে এই কথা বলে দুইটা মেয়ে একসাথে বিয়ে করতে হবে, বিশ্বাস করেন ভাই, তখন 2 দিন শুধু খুশিতে কিছুই খেতে পারি নাই, শুধু নাচের মধ্যেই ছিলাম। আজ 4 দিন হয়েছে আমাদের বিয়ের। আমি আজকে সকালে শ্বশুর বাড়ি এসেছি। আমার বড় বউর নাম সুমাইয়া, আর ছোট বউয়ের নাম হলো তাসনিমা। নামগুলো খুব সুন্দর, তাই না? তো আমি খাবারের টেবিলে বসে, আমি আর আমার দুই বউ আমার দুই পাশে বসে আছে, আর শ্বশুর শাশুড়ি আমার পাশে দাঁড়িয়ে আছে। আম্মু, মাছের ভর্তা করছো? সব আছে মা, আমার একটা মাত্র জামাই, দাঁড়া আমি নিয়ে আসতেছি। আমি আস্তে করে বললাম, সুমাইয়া চুপ করো, আমি এত কিছু খেতে পারবো বলো? খেতে হবে, নাহলে এখানে আসছো কেন? শ্বশুরবাড়ি মানুষে বলে রসের হাঁড়ি, আর তুমি দেখি কিছুই খেতে পারছো না। বেবি, তোমরা তো ভালো করেই জানো আমি এত কিছু খেতে পারবো না। তাও কেন? আরে আস্তে আস্তে খাও, আমরা আছি না। বাবা, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনিও বসেন। না বাবা, তুমি খাও, আমি পরে খেয়ে নিব। তা তো বললে হবে না। এই তাসলিমা, বাবাকেও খাবার দাও, একসাথে খাই। বাবা বসেন, আমি খাবার দিচ্ছি। সবার জোরাজুরিতে বাবাও আমাদের সাথে বসলো। খাবার শেষে, জামাই বাবা, তোমাকে একটা কথা বলার ছিল। এভাবে বলছেন কেন? বলেন, আদেশ দেওয়ার ছিল। আসলে বাবা, তুমি তো জানো আমার দুইটা মাত্র মেয়ে, ওরা ছাড়া আমার আর কেউ নেই, ওরাই আমার জীবনের সব। বাবা, তুমি এভাবে বলছো কেন? তাসু চুপ করো, বড়দের মাঝে কোনোদিন কোনো কথা বলবা না, মনে থাকবে? আমার কথা শুনে তাসলিমা চুপ হয়ে গেল। তোমার কাছে আমার একটাই অনুরোধ, জানি তুমি খুব ভালো, তারপরেও একটা অনুরোধ আমি সবসময় করতে রাজি আছি। আমার মেয়েরা যেন কখনোই নিজেদের মধ্যে ঝগড়া না করে, আর ওদের তুমি কখনোই কষ্ট দিবা না, আমার কাছে প্রমিস করো। বাবা, এটা কি বললেন? ওরা দুইজন আমার করেছে। সুমাইয়া আর তাসলিমার দুইটা হাত ধরে বললাম, ওদের হাতে একটু আঁচড় পড়লেই আমি যেখানেই থাকি না কেন তাড়াতাড়ি বাড়িতে চলে আসি। ওরা দুইজনকে ছাড়া আমার বাঁচা তো অসম্ভব। আর ওরা দুইজনকেই আমি বেঁচে থাকতে কখনোই ওদের মাঝে ঝগড়া হতে দিব না। এটা আপনার চিন্তা করতে হবে না। এটা শুধু আমার মনের কথা না, আমি আপনার কাছে ওয়াদাবদ্ধ হলাম। যদি কখনো এরকম শোনেন তাহলে তখন বলিয়েন। বাবা, তোমার ঔষধ খাইছো? না মা, খাবো। তাসলিমা, তুই ওকে নিয়ে রুমে যা, আমি বাবাকে ওষুধ দিয়ে আসছি। আচ্ছা আপু। জামাইয়ের সাথে একটু কথা বলতেও দিলি না। আর কিছু বলতে হবে না, জানি তুমি কি বলতে চাও। তোমার জামাই এমনি অনেক ভালো। রুমে যাচ্ছি, আর তাসলিমা বলতেছে, দেখো, বাবার কথায় তুমি কিছু মনে করিও না। আরে না, তিনি তো তোমাদের ভালোর জন্যই বলে। আমি বিছানার উপর বসতেই তাসলিমা গিয়ে আয়নার সামনে বসলো। দেখো তো আমাকে কেমন লাগছে। মায়ের খেতে চাও? কেন, আমি আবার কি করেছি? সকাল সকাল আমাকে পাগল করতে চাও? মানে কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার এই রূপ দেখে আমি ঠিক থাকতে পারি বলো? মনটা চায় হঠাৎ সুমাইয়া কোথা থেকে এসে কি চাই স্যার? তোমাদের দুই বোনের মাঝে হারিয়ে যায়। এই কথা বলতেই দেখি তাসলিমা লজ্জায় চলে যেতে চাইছিল। আমি হাত ধরে আমার পাশে বসালাম। সুমাইয়া, এদিকে আসো। দুই বউ আমার দুই পাশে বসলো। আজকে আমার মাকে খুব ধন্যবাদ দিতে ইচ্ছে করতেছে, কারণ সব কিছুই আমার মার জন্য। বলেন, আমরা স্যারের জন্য কি করতে পারি? কিছুই করতে হবে না, আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনো। বলেন গো। এই, আমি কি মজা করছি? তাসলিমা চুপ করে শোন। হুম। এই দেখো, মন খারাপ করে ফেলেছে। এই তাসু, মন খারাপ করে না প্লিজ। আরে না, মন খারাপ করি নাই, আপনি বলেন। আগে ছিলে তোমরা দুই বোন, এখন তোমরা দুইজন আমার বউ। হুম। এখন তোমাদের আমার কথা শুনতে হবে। কখনো তোমরা নিজেদের মাঝে ঝগড়া করবা না তো? আমি আমার বোনকে অনেক ভালোবাসি, ঝগড়া করবো কেন? আমিও তো আপু তোমাকে অনেক ভালোবাসি। আর আমাকে? দুইজন একসাথে আমার দিকে তাকিয়ে আছে। আমি কি কোনো ভুল করলাম নাকি তোমরা দুইজন এইভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন?
আমাদের বেঁচে থাকার একমাত্র কারণ হলে তুমি, আর তোমাকে ভালোবাসি না এটা কি বলতে পারলে? আরে চুপ করো তো, আমি তো মজা করছি, এত সিরিয়াস হও কেন? এক কাজ করো, ঘরে বসে থাকতে আর ভালো লাগছে না, আর আমার তো কোনো শালা বা শালিও নেই। কি করবেন শুনি? এখানে ঘোরার মতো কোনো জায়গা আছে? আছে তো, এখানে থেকে 10 টাকা ভাড়া, সামনে একটা সুন্দর পাহাড় আছে। তো আমরা বসে আছি কেন? চলো ঘুরে আসি। আম্মুর সাথে আমাকে কিছু কাজ করতে হবে, তুমি বরং তাসলিমাকে নিয়ে যাও, আমি থাকি। তাসলিমা, ঘরে কোনো বড় লাঠি আছে? আছে তো, নিয়ে আসবো। আরে আমি কখন না করছি, যাবো তো আমি। কথাই আছে না? এত কথা বলছো কেন তুমি? রুমের বাইরে যাও, আমরা রেডি হয়ে আসছি। আমি থাকি না এমন করছো কেন? আমি কি আর পর কেউ? এখন তাহলে এই লাঠিটা দরকার আমাদের? আমি চুপচাপ রুমের বাইরে চলে গেলাম। একটা বউ হলে সামলানো যায়, কিন্তু দুইটা বউ, ভয় তো পাওয়াই লাগবে, আবার তারা আপন দুই বোন। আমি কিছুক্ষণ সোফায় বসতেই দেখি আমার সামনে দুইটা পরী এসে হাজির। তো পরীরা, তোমরা এখানে কেন? তোমাদের পরিরাজ্যে যাও। সুমাইয়া মুখ লাল করে বলল, আমার বউদের প্রশংসা কি আমি করতে পারি না? করবা না কেন? আমরা তো তোমারই বউ। তোমাদের দুই বোনকে অনেক সুন্দর লাগছে, বিশেষ করে দুই বোনের এক কালারের শাড়ি। তো স্যার, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনিও নিন, পাঞ্জাবি পরেন। পারবো না, যদি পরিয়ে দাও তাহলে পরবা। দেখ দেখ আপু, শখ কত। শখ হবে না কেন? আমার দুইটা বউ আমাকে কি একটু আদর করতে পারে না? বুঝছি স্যার, আপনি আর কোনো কথাই শুনবেন না, চলেন রুমে। আমি সুমাইয়ার গালে একটু চুমু দিয়ে বললাম, লক্ষ্মী বউ আমার। এই কি করছো তুমি? আম্মু দেখে ফেলবে। দেখলে দেখবে, আমি তো আমার বউয়ের গালেই চুমু দিছে, অন্য মেয়েদের না। রুমে যেতে যেতে তাসলিমার গালেও চট করে একটা চুমু দিলাম। তাসলিমা চোখ বড় করে আমার দিকে তাকিয়ে আছে। রেডি হয়ে রুম থেকে বের হতেই দেখি সামনে শাশুড়ি। কোথায় যাচ্ছ নাকি বাবা? আম্মু, তোমার জামাইকে একটু ঘুরে আসি। আচ্ছা মা, দেখে শুনে যাইস। কোনো সমস্যা হলে বলিও। এসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না আপু। যে বাসা থেকে বের হব। কি হলো, দাঁড়িয়ে গেছো কেন? আমি যাব না, তোমরা যাও। আরে বাবা, কি হয়েছে বলবা তো? একটু কাঁদো কাঁদো গলায় বললাম, আমি জানি তোমরা আমাকে ভালোবাসো না। এত কথা না বলে বল, কি হয়েছে? তোমরা দুই বোনে শাড়ি পরেছো, কিন্তু বোরখা পরছো। আজকে থেকে বাইরে কোথাও গেলে বোরখা পরে যেতে হবে। আমি চাই না আমার বউয়ের শরীর অন্য কেউ দেখুক। সরি সরি, আমরা আর এমন করব না। সত্যি আমাদের মনে ছিল না। দোষ আমার, আমি আগে যদি বলতাম। আচ্ছা এখন যাও, বোরখা পরে আসো। যথা হুকুম মহারাজ। মহারানীরা যান, আমি দাঁড়িয়ে আছি। আমি বাইরে দাঁড়িয়ে আছি, আর ওরা দুই বোন আবার রুমে চলে গেল। একটু পর দেখি দুই বোন বোরখা পরে আসছে। আমি সত্যিই ভাগ্যবান জান, তোমাদের মতো বউ পেয়ে। আচ্ছা, আমার কথায় কি কোনো কষ্ট পেয়েছো তোমরা? এই, তোমার মাথা খারাপ হয়েছে? তুমি আমাদের স্বামী, তোমার কথা মেনে চলা আমাদের কর্তব্য। আচ্ছা, দেরি হয়ে যাচ্ছে, চলো। রিক্সা দিয়ে তো আর আমরা যেতে পারবো না। সম্পূর্ণ একটা অটো ভাড়া নিব, আর তোমরা দুই বোন আমার দুই পাশে বসবে। তাই করেন। আমিও একটা অটো ডেকে তাই করলাম। ওরা দুই বোন আমার কাঁধে মাথা রেখে শুয়ে আছে। আহা, কি যে শান্তি বলার বাইরে। কিছুক্ষণ পর আমরা পাহাড়ের কাছে এসে গেলাম। ভাড়া মিটিয়ে গাড়ি থেকে নেমে, ওয়াও, এত সুন্দর পাহাড়! কি বলছিলাম, আমাদের এখানে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আপু, এত কথা না বলে চল সবাই মিলে উপরে উঠি। বাবা, এত উঁচুতে আমি উঠতে পারবো না। তোমার বইয়ের উঠতে পারলে, তুমি পারবা না, তাও ছেলে হয়ে। এই দেখো, আমি তোমার জামাই, এটা মনে রাখিও, লজ্জা দিবা না। তাহলে তুমি নিচে থাকো, আমরা উঠলাম। এই আপু চল। আজকে বাসায় চলো, পরে মজা দেখাবো। কোনো রকম কষ্ট করে ওপরে উঠলাম। আমার কোমরটা গেল। কষ্ট হয়েছে বাবু? চুপ, কোনো কথা বলবা না। আমাকে মারতে আনছো এখানে? অনেক মজা হবে, দেখিও। তুমি এখন চলো, সামনে যাই। ওদের কথা সত্যি সে এনজয় করলাম। ঘুরে ঘুরে একেবারে পাহাড়ের শেষে গিয়ে বললাম, দেখি তো আমরা কতটুকু উঁচুতে আছি। আমার কথা শুনে ওরা দুই বোন আগে গেল। আমরাও দেখি তো কত উঁচুতে উঠেছি। ওরা দুই বোন আগে আগে যেতে লাগলো। এই, আসতে যাও, পড়ে যাবা তো। কিছুই হবে না গো।
যেতে যেতে ওরা শেষে চলে গেল। আর একটু দূরত্ব যদি এদিক ওদিক হয় তাহলেই পড়ে যাবে। এই তাড়াতাড়ি এদিকে আসো, পড়ে যাবা তো। হঠাৎ পেছন থেকে কে জানি মজা করে বলল, এই পাহাড়ে ভূত আছে, ভূত। আমার দুই বউ আবার ভূতে ভয় পায়, তা আবার দুই বোন হাত ধরে দাঁড়িয়ে আছে। ওরা দুই বোন একসাথে কি ভূত? এই কথা শুনে কখন যে ওরা পেছনে চলে গেল বলতে পারে না। আমি তাসলিমা সুমাইয়া বলে একটি চিৎকার দিলাম। কি রে বাবা, তোর কি হয়েছে? আর তাসলিমা আর সুমাইয়াকে? এতক্ষণ আমার হুঁশ ছিল না। মার কথা শুনে বাস্তবে ফিরে এলাম। আশেপাশে তাকিয়ে দেখি ট্রেনের সবাই আমার দিকে কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মানে এতক্ষণ আমি ঘুমের মাঝে স্বপ্ন দেখছি। কিন্তু আমার দুইটা বউগুলো কই গেল? এই কথা মনে হলে বুকটা কেঁপে ওঠে। কি রে ভাই, তোর কি হয়েছে আর কি স্বপ্ন দেখছ? কি আর দেখবে, জিজ্ঞেস করে দেখ, কোনো মেয়েকে নিয়ে স্বপ্নে পালিয়ে গেছে। ভাবির বোনের কথা শুনলে আমার শরীর চলে যায়। আসলে হয়েছে কি, আজকে আমাদের পরিবারের সবাই মিলে মামার বাড়ি থেকে আমাদের বাড়িতে যাচ্ছে ট্রেনে করে। ভোররাতে একটু ঘুম হতেই এই স্বপ্ন দেখছে। বাবা, কোনো খারাপ স্বপ্ন দেখতেছিস কি? আম্মু খুব বাজে স্বপ্ন দেখছে। কি রে ভাই, তোর চোখে পানি কেন? এখন বল, কি খারাপ স্বপ্ন দেখতেছস? আমি একে একে আম্মুকে সব বলতে লাগলাম। সব শোনার পর মারিয়া হাসতে হাসতে বলতে লাগলো, যে একটা বিয়ে করতে পারে না সে আবার দুইটা বিয়ে করবে। ভাবি আমি কিন্তু ওরে। এই মারিয়া, চুপ কর তো। বাবা, এসব কিচ্ছু না। মাথায় আজে বাজে চিন্তা থাকলে এসব দেখে মানুষে। কিন্তু আম্মু, আমার দুইটা বউ। বুঝছি, তোরেও বিয়ে করাতে হবে। বাবা তুমিও না। ও, তাহলে এই ব্যাপার, বিয়ের জন্য এত কিছু? ধুর আম্মু, তোমরাও না, বলি কি আর তোমরা বোঝো কি? বোঝাবুঝি? আচ্ছা, এখন সবাই চুপ কর। না আপু, চুপ করলে আবার স্বপ্ন দেখা শুরু করবে। আমি মনে মনে বলি, ক্লাস 10-এ পড়ে এই মেয়েটা এত পাকা পাকা কথা কিভাবে যে বলে তাই বুঝি না। মনে মনে চিন্তা করতে লাগলাম, দুইটা বিয়ে করেছিলাম, কি রোম্যান্টিক ছিল। যদি স্বপ্নের মতো আমার জীবন হতো তাহলে জীবনটা কতই সুন্দর হতো। রাতে 3টায় বাসায় আসলাম। সবাই যার যার রুমে চলে গেল, শুধু মারিয়া দাঁড়িয়ে আছে। কি ম্যাডাম, এভাবে দাঁড়িয়ে আছেন কেন? ঘুমোতে যান না? রাত তো প্রায় শেষ। ঘুমাতে তো চাই। তো যান, সমস্যা কি? আমি তো ঘুমাতে চাই আপনার সাথে, নেবেন আমাকে? এত পাকনা পাকনা কথা না বলে ঘুমোতে চান নাকি ভাবিকে ডাকতে হবে? মারিয়া মুখ বাঁকিয়ে চলে গেল। মেয়েরা যাই পারে আর না পারে, মুখ ভেঙাতে খুব পারে। আমিও গিয়ে ঘুমিয়ে গেলাম। আমি এবার অন্যদের মতো 10টা-11টা পর্যন্ত ঘুমাই না। খুব সকালেই প্রতিদিন ঘুম থেকে উঠি। আজকেও তাই হলো। সকাল সকাল ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুমের বাইরে গেলাম। দেখি সবার রুমের দরজা বন্ধ। এত রাত করে আসলে এটাই হবে জানতাম আমি, তাই আমি রান্নাঘরে গেলাম। মাঝে মাঝে আম্মুর সাথে আমিও রান্না করতাম, তাই পারি আর কি। সবার জন্য নাস্তা বানানো প্রায় শেষ। যাক, তাহলে আমাকে এখন আর রান্না করতে হবে না। আরে ভাবি, কখন উঠলে? এই তো কিছুক্ষণ হলো, কিন্তু তুমি রান্না করতে গেলে কেন? সবাই এত রাত পর্যন্ত জার্নি করে আসছে, তো কি করব? তোমাদের তো আর কষ্ট দিয়ে লাভ নেই, এই জন্য আমি নিজে নিজেই রান্না করে নিলাম। তোমার বউ যেই মেয়ে হবে না দেখিও, ও খুব সুখী হবে, কারণ তার আর রান্না করা লাগবে না। হা, আমার তো ঠেকা পড়ছে তারা রান্না করে খাওয়াতে। কি কথা হচ্ছে? দেখুন আম্মু, আপনার ছেলে আজকে রান্না করেছে। খুব ভালো, খুব ভালো। মাঝে মাঝে এমন রান্না বান্না করে শিখবি। ধুর, এত কথা বলিও না। নাস্তা দাও। আমি টেবিলে গিয়ে বসলাম। খুব ক্ষুধা লাগছে। এই কথা বলে টেবিলে গিয়ে দেখি মারিয়া বসে আছে। খিরে শালা, তুই নাকি আজকে রান্না করছ? আমি তোর শালা লাগে? আরে এমনি মজা করলাম, বেয়ের সাথে মজা করা যায় না বল? আচ্ছা, তুই এত বাচাল কেন বলতো? বাচাল কে রে? বাচাল অর্থ কি? ভাবি, ভাবি, ও ভাবি। কি হয়েছে? এত গরুর মতো চেঁচামেচি করছস কেন? তোমার বোনকে চুপ থাকতে বলো, নইলে আমি একটা কিছু আজকে করে ফেলবো। আমি তো এটাই চাই, তুই একটা কিছু কর। কি বললি? তোরে তো আজকে। চুপ, সবাই চুপ। এখন চুপচাপ সবাই নাস্তা খাও, কোনো কথা হবে না। একটু পরে আব্বু ভাইয়া সবাই আসলো।
সবাই মিলে একসাথে নাস্তা করছি। হঠাৎ আব্বু বলল, রাসেলের মা, আমার বড় ভাইয়ের নাম রাসেল। কি হয়েছে? তোমার এক ছোটকালের বন্ধু ছিল, অনেকদিন পর তার সাথে দেখা হয়েছে। আমরা আসছি তো রাতে, তুমি আবার কখন তার সাথে দেখা করলা? আরে যাওয়ার আগের দিন। তো কি হয়েছে? তার নাকি একটা মেয়ে আছে, মেয়েটা খুব সুন্দর। আব্বুর কথা শুনে আম্মু আব্বুর দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে আছো কেন? তুমি কি তার মেয়েকে দেখতে গেছিলা? আমার ছেলের কথাও বলছে একদিন সময় করে দেখতে আসিও। যদি তুমি চাও তাহলে আজকে আমরা যাই, কি বলো? আর মেয়েটা অনেক সুন্দর, তোমার পছন্দ হবে। আব্বুর কথা শুনে আমি সেই লেভেলের খুশি। বিয়ে যে কত মজা! আহা, আমার একটা সুন্দর বউ হবে, তাকে নিয়ে সারাদিন ঘুরবো। আবার শীতের দিনেও আসতেছে, কোলবালিশ হয়ে যাবে আর ঠান্ডাও লাগবে না। আহা, কি শান্তি আকাশে বাতাসে। দেখলে তো সমস্যা নাই। আচ্ছা বলে দিও, আজকে বিকালে যাব। কি আমার ভাইকে আজকে খুব খুশি খুশি লাগছে। আমি তো লজ্জায় কথা বলতেই পারছি না। কোনো রকম নাস্তা খেয়ে রুমে চলে আসলাম। একটু পর দেখি মারিয়াও আমার রুমে আসলো। কি রে মারিয়া, কিছু বলবি কি? সত্যি তুই বিয়ে করবি? বস এখানে, তোরে কয়েকটা কথা বলি। মারিয়া আমার থেকে একটু দূরে গিয়ে বসলো। আসলে কি জানিস, তোর যে বয়সটা, এই বয়সে একজন আরেকজনের প্রতি আকর্ষণ হয়। শুধু এই পর্যন্ত এই বয়সে যে ভালোবাসা হয় সেটাই হলো আবেগ। আবেগের ভালোবাসা বেশি দিন থাকে না, এটা জানিস। আর তোর আমার প্রতি যে ভালোবাসা আছে সেটাও হলো আবেগ। এই বয়সে এসব হবেই, এটাই স্বাভাবিক। সব চিন্তা ভাবনা বাদ দিয়ে ভালোভাবে পড়াশোনা কর, তাহলে সামনে বড় কিছু করতে পারবি। কিন্তু আমি যে তোরে... আমি কোনো কিছু শুনতে চাই না। আর আমাকে তুই তো বিশ্বাস করিস, তুই তো আমার বন্ধুর মতো। কোনো চিন্তা করিস না, তোর জন্য আমি নিজে খুব সুন্দর জামাই খুঁজে দিব। এখন বল, তুই খুশি তো? মারিয়া কোনো কথা বলছে না। এখন রুমে গিয়ে সুন্দর করে সাজুগুজু কর, যেন সব ছেলেদের পাগল করতে পারিস। কুত্তা বিলাই। আমাকে বকতে বকতে রুমে চলে গেল। আসলে আমি জানতাম মারিয়া ব্যবহার বেশি ভালো না, তাইও বলার আগেই আমি বুঝিয়ে দিলাম। নাদেল, আরে ভাবি, আসেন আসেন, বসেন এখানে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ ওমা, কেন গো ভাবি? আমার বোনকে সুন্দর করে বোঝানোর জন্য। এই রে, ভাবি দেখি সব শুনে ফেলছে। আসলে হয়েছে কি? বলতে হবে না, আসলে ও তো ছোট মানুষ, এই জন্য অত কিছু বোঝে না। আরে ভাবি, আবেগ মানুষকে বাচ্চার দেখা, জানো না তুমি? আসলেই তুমি ছেলেটা অনেক ভালো। তোমার ভাই তো ভালো হবে। নাদেন, কি কথা হচ্ছে তোর বাবির সাথে? আরে ভাইয়া, তুমি আসো আসো। এই বিয়ে করতে তুই রাজি তো? আসলেই তুমি ছেলেটা অনেক ভালো। রাজি মানে? ও তো এখানেই বিয়ে করতে চায়। ভাবি, তুমিও না? আচ্ছা, বিকালে রেডি থাকিস। আচ্ছা ভাইয়া। একটু পর রেডি হয়ে মারিয়াকে নিয়ে মার্কেটের উদ্দেশ্যে রওনা দিলাম। এই হাট্টুকালা, তোর ফোন বাজতেছে, ফোনটা ধর। মনটা চায় তোরে ধরে একটা আছাড় দিই। দে দে আছাড়, আমার খুব ভালো লাগে। দেখ, রাস্তাঘাটে আমার রাগ তোলাবে না। ফোনটা ধরতে এই মাদারি শালা কুকুর। যা পারতেছে তাই বলতেছে। এই শালা, মুখটা বন্ধ করে বল, কি হয়েছে? আজকে 5 দিন হলো তোর খবর নাই। জানিস বন্ধু, আমার খবর হয়ে গেছে। কি হয়েছে না হয়েছে পরে শুনবো। বিকেলে রেডি থাকিস, তোর ভাবি দেখতে যাব। সত্যি? আচ্ছা, এখন এক জায়গায় যাইতেছি, পরে কথা বলি। আর শোন, ওর সাথে আমার একটু লাইন করিয়ে দে না। কার সাথে? মারিয়া। ধুর শালা, এত আগে মরতে চাস? ফোন রাখ। এ তোর বন্ধু? কেন, কি হয়েছে? এই তোর ইংলিশ ম্যাম বন্ধু, এত ইংরেজি কিভাবে বলে? আর আমার কথা কি বললো? কিছু না, এখন চুপচাপ চল। হালকা কিছু কেনাকাটা করে আবার বাসায় চলে গেলাম। বিকেলে সবাই রেডি হয়ে রওনা দিলাম। বাবা, এখানে একটু মাইক্রোটা রাখো তো। কেন? আরে, আমার বন্ধুও যাবে। বন্ধু, আমি এসে গেছি। আমি দরজা খুলে বললাম, ওঠো। ফাইম উঠেই আমার পাশে না বসে মারিয়ার পাশে বসলো। মনে মনে বললাম, লুচ্চা শালা, মেয়ে দেখলেই লুচ্চামি করতে মন চায়। আব্বু বলল আমরা এসে গেছি, সবাই নেমে দাঁড়িয়ে আছি। এত সুন্দর বাসা?
ওয়াও, কি সুন্দর! আম্মু, তোমার পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। তাহলে মনে করো এই মেয়ে আমার বউ হয়ে গেছে। চুপ কর সবাই। বাসার ভেতরে গিয়ে বসলাম। আব্বু আর আব্বুর বন্ধু মিলে কি যেন কথাবার্তা বলছে। সবাই মিলে কথাবার্তা শেষ করে ভাবি বলল, কই মেয়েকে নিয়ে আসুন, আমরা দেখি। একটু পর মেয়েকে নিয়ে এলো। বন্ধু, মেয়ে দেখতে কেমন হবে রে? এই মুখ সামলে কথা বল। মেয়ে মানে? ভাবি বল, ভাবি। আচ্ছা, সরি ভাবি। মারিয়া, তুমি ভালো আছো? এছাড়া চুপ করে বসে থাকতে পারিস না? এমন জায়গায় দেব জীবনেও বাপ হতে পারবে না। ফাহিম ব্যাটার মার খাওয়ার খুব শখ। মারিয়া যে কি জিনিস জানলে ওর নামও মুখে নিতি না। একটু পর মেয়েকে নিয়ে আসা হলো। মেয়ে কি আমার থেকেও বেশি সুন্দরী? আরে কি যে বলো, তোমার মতো সুন্দরী এই পৃথিবীতে আছে বলো? আমি কি তোর প্রশ্ন করছি? এই তোরা এখন একটু চুপ থাক, আমাকে আমার বউকে দেখতে দে। মেয়ের ঘুমটা ওঠানো হলো। আসলে সত্যি মেয়েটা অনেক সুন্দর। বাবা ঠিকই বলেছিল, মেয়েকে একবার দেখলে পছন্দ হয়ে যাবে। কিন্তু আমার একটা বিষয় খুব খারাপ লাগলো, চোখে বড় বড় চশমা পরা। আজকাল সমাজের নিয়মটা কি, প্রত্যেকটা মেয়ে হুদাই চশমা পরে। আরে তোরা বুঝিস না কেন? চশমা পরলে তোদের কানা কানা লাগে। মেয়েকে আমার অনেক পছন্দ হয়েছে। এখন আপনারা যদি বলেন তাহলে দিন তারিখ ঠিক করে ফেলতে চাই। আমিও তো এটাই চাইছিলাম। আমি আবার এক কথার মানুষ। আপনাদের যেহেতু পছন্দ হয়েছে, তাই আমিও চাই আগামী শুক্রবার ওদের বিয়ে দিতে। কি বলো মিমের মা? মেয়ের নাম হয়তো মিম। মেয়ের মা বলল, আমার একটা মাত্র মেয়ে, ওকে কখনোই কোনো অভাব বুঝতে দেই নাই। আর আপনারা তো আমাদের পরিচিত, তাই আমরাও একটু সাহায্য পেয়েছি। উনি যা বলল আমি রাজি। আমরা তো রাজি হলে হবে না, মেয়ে আর ছেলের পরামর্শ তো নিতে হবে। মেয়ের বাবা বলল, তাই তো, এটা তো আমার মনেই ছিল না। নুরি, তুই তোর দুলাভাইকে নিয়ে আর মিমকে একটা আলাদা রুমে দিয়ে আয়। মেয়ের বাবা বলল, আচ্ছা চাচা। একটু পর আমাকে নিয়ে যাওয়া হলো একটা রুমে। রুমটা দেখে অবাক হয়ে গেলাম। খুব সুন্দর রুমটা, সব কিছু সাজানো গোছানো। একটু পর মিমকে রুমে দিয়ে বাহির থেকে দরজা বন্ধ করে দিল। মনে মনে বললাম, না জানি আজকে কি হয়। আমি দাঁড়িয়ে আছি, কিছু বলার সাহস হচ্ছিল না। তবুও বললাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আছি, অনেকটাই ভালো। যদি কিছু না মনে করেন, আপনার নামটা জানতে পারি? আমার নাম হলো মিম। শুধুই কি মিম? না, অন্য আরেকটা নাম আছে, সেইটা শুধু আমার প্রিয় মানুষই ডাকতে পারে। আমি কি জানতে পারি? সময় হলে অবশ্যই জানতে পারবেন। তো আপনার নাম কি? আমার নাম লাদেন। শুধুই কি লাদেন? শেখ লাদেন ইসলাম তানজিম। তবে তানজিম নামটা বেস্ট ফ্রেন্ডের দেওয়া, কিন্তু নামটা আছে বেস্ট ফ্রেন্ডটা জীবন থেকে হারিয়ে গেছে। ও, আমি সরাসরি কথা বলতে পছন্দ করি, এই জন্য অনেকেই আমাকে পছন্দ করে না। সমস্যা নাই, বলেন কি বলতে চান। আমি অনেক সিনেমা বাস্তব আর নিজের চোখেও দেখেছি। পাত্র পাত্রের বিয়ে হয় ঠিকই, কিন্তু শেষে দেখা যায় পাত্রী দিন শেষে তার প্রেমিকের সাথে পালিয়ে যায়। এই বিয়ের কোনো অর্থ হয় বলেন? দিন শেষে দেখা যায় মেয়ে আর আসবে না, ছেলেকে পরে আরেকটা বিয়ে করতে হয়। আচ্ছা, মেয়েরা এমন কেন করে বলতে পারবেন? যখন তার জন্য বিয়ে ঠিক করা হয় তখনও সে তার বাবা মাকে তার প্রেমিকের কথা বলতে পারে, নয়তো বিয়ের আগেই পালিয়ে যেতে পারে। অযথা একটা ছেলের জীবন নষ্ট করে কি লাভ হয়? তাই আমিও চাই না আমার সাথে এরকম হোক। আপনার কোনো বয়ফ্রেন্ড আছে কি না আমাকে বলতে পারেন, আর থাকলে আপনি আমার কাছে বলতে পারেন। আমি কথা দিচ্ছি আমি আপনাদের মিলিয়ে দিব। আমার কথা শুনে মিম চোখের চশমাটা খুলে মুছল, পরে আবার পরে আমার দিকে তাকিয়ে, আপনি কি আগে কখনো কোনো জায়গায় গল্প বা কবিতা লিখতেন, প্রেমের কাহিনী? আপনার এরকমটাই মনে হলো কেন? যে প্রেমের উদাহরণ দিচ্ছেন এজন্য বললাম। আসলে আমি অন্যের মতো কাঁদতে চাই না। যদি বলি বয়ফ্রেন্ড আছে? আমি একটু মনটা খারাপ করে বললাম, সমস্যা নেই, আগে বলেছেন এটাই অনেক। অবশ্য আপনার মতো সুন্দরী মেয়েদের বয়ফ্রেন্ড থাকারই কথা। মনে মনে বললাম, মনটাই আমার ভেঙে দিলে। মন খারাপ করতে হবে না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। ছোট থেকে আমার বাবা এসব বিষয়ে প্রশ্রয় দেয়নি।
আর আমিও এসব বিষয়ে কোনো দিন চিন্তা করিনি, সবসময় পড়াশোনা নিয়ে বিজি ছিলাম। আর আপনাকে দেখে অনেকটা ভালো মানুষই মনে হয়। আমি লম্বা করে একটা হাসি দিয়ে মিমের দিকে তাকিয়ে আছি। কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? আমার হবু বউকে কি আমি দেখতে পারবো না বলেই মুখে হাত দিয়ে দিলাম। যা শালা, কি বলতেই কি বলে ফেললাম। মিম আমার কথা শুনে হাসতেছে। আচ্ছা, বাইরে চলেন, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। জি চলেন। বাইরে যেতেই তাহলে তোমরা কি পরামর্শ করলে? জি, আমি রাজি। আমিও খুশিতে বলে দিলাম আমিও রাজি। বেয়াই সাহেব, তাহলে তাড়াতাড়ি সবকিছু রেডি করেন। তাহলে এই কথাই রইল, আজ তাহলে আসি আমরা। সবাই উঠে চলে যাচ্ছে। আমি মিমের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে গাড়িতে গিয়ে বসলাম। গাড়ি নিজের গতিতে চলতে লাগলো। কি দেবর মহাশয়, আজ খুব খুশি? অনেক অনেক খুশি ভাবি। আমি যেমন মেয়ে চেয়েছি ঠিক তেমন মেয়ে পেয়েছি। এর চাইতে আর কি চাই বলো ভাবি? আসলে এই মেয়েটা সুন্দরী আছে বলতে হবে, তবে তোর সাথে খুব মানাবে। লাদেন, শোন না, কানের কাছে ফটর ফটর না করে কি হয়েছে বল। ওই ভাবির পাশে একটা মেয়ে ছিল না? কার কথা বলছিস? নুরি নাকি? হ্যাঁ, নুরি। ওকে তো আমার খুব পছন্দ হয়েছে। কেমন হবে বন্ধু যদি আমি ওকে বিয়ে করি? তাহলে তুই আর আমি একসাথে শ্বশুর বাড়ি যেতে পারবো। লুচ্চামির একটা সীমা থাকে বুঝলি। যে মেয়েকে দেখ সেই মেয়েকেই তোর বিয়ে করতে ইচ্ছে করে। মন থেকে একটা প্রেম কর, আমি সাহায্য করবো না। এটা অবশ্যই ঠিক বললি। আচ্ছা দেখি, আর আজকে আর তোদের বাড়িতে যাব না রে, আমাকে এখানে নামিয়ে দে। তা বললে হবে না ফাহিম, তুমি তো এখন আমাদের বাড়িতেই যাও না, আজকে চলো। আসলে বাবার সাথে আমাকে আজকে এক জায়গায় যেতে হবে, সেই জন্য, নইলে ঠিকই যেতাম। ফাহিমকে নামিয়ে দিয়ে আমরাও বাড়িতে চলে আসলাম। রুমে বসে চিন্তা করছি মিম আমার বউ হবে। ভাবতেই যেন খুব ভালো লাগছে। আবার স্বপ্নের মতো কিছু হবে না তো? না, হবে না। মিমকে আমি সব সময় আগলে রাখবো, কোনো ক্ষতি হতে দিব না। এই যা, কি করে আসলাম বোকার মতো। মিমের নাম্বার তো আনতে মনে নেই। ধুর, ভুল একটা কাজ করলাম। মিমের কথা চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম। যখন ঘুম থেকে উঠলাম তখন রাত হয়ে গেছে। খাবার খেয়ে ভাবির রুমে গেলাম। ভাবি আসতে পারে? আরে নাদেল, আসো আসো। ভাইয়া তুই একটু বাইরে যা, ভাবির সাথে আমার কথা আছে। আমার সামনে বল, সমস্যা কি? ভাবি। আচ্ছা তুমি একটু বাইরে যাও, দেখি ও কি বলে। ভাইয়া রুমের বাইরে চলে গেল। এখন বল কি হয়েছে। আসলে ভাবি হয়েছে কি, মিমের সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে। বিয়ের আগে এমন, আর বিয়ের পরে না জানি কি করিস। পরের বিষয় পরে দেখা যাবে, আগে তুমি একটা ব্যবস্থা করে দাও। কি করতে হবে বল আমাকে। মিমের নাম্বারটা আমাকে এনে দাও না প্লিজ। এই ব্যাপার, এটা তো আগে বলবি। এখন তো বলছি, এখন এনে দাও। আচ্ছা দাঁড়া, আমি দেখতেছি। ভাবি মিমের মার কাছে কল দিয়ে মিমের নাম্বার নিল। অনেক অনেক ধন্যবাদ ভাবি। ফোনে নাম্বারটা নিয়ে রুমে চলে এলাম। রে কি করিস? যাক বাবা, প্রবলেম এসে হাজির। একটু কথা বলবো, সেটা মনে হয় পারবো না। যা রুম থেকে বাইর হ, আমি ঘুমাবো। কি ব্যাপার, আজকে এত তাড়াতাড়ি ঘুমিয়ে যাবি কেন? এমনি কালকে ঘুমোতে পারি নাই বোন, তোর সাথে এত কথা বলতে পারবো না। তুই রুম থেকে যা। এক কাজ কর, তোর কথা বলতে ইচ্ছে করলে ফাহিমের নাম্বার দিয়ে ওর সাথে কথা বল। সেটাই বরং দে শালাকে, কিছু হুমকি টুমকি দেই। এত ভয় দেখাস না, পরেও হার্ট অ্যাটাক করবে। ফাহিমের নাম্বার দিতেই ও চলে গেল। আমি মিমের নাম্বারে কল দিতে লাগলাম, তাও কল ধরে না। প্রায় 15টা কল দিলাম, তাও ধরে না। মিমের এই বিষয়টা দেখে আমার খুব ভালো লাগলো। শেষে ব্যর্থ হয়ে একটা মেসেজ দিলাম, মিম আমি লাদেন। এখন কল দিতেই সাথে সাথে ধরে ফেলল। কি ব্যাপার ম্যাডাম, কল ধরেন না কেন? আমি রং নাম্বারে কল ধরি না। কি ব্যাপার ম্যাডাম, কল ধরেন না কেন? এটা খুব ভালো, এখন আমার নাম্বারটা সেভ করে রাখো। আচ্ছা, কি দিয়ে আমার নাম্বার সেভ করবা? করবো হয়তো কিছু একটা দিয়ে। কি দিয়ে করবা বলো না আমাকে। আচ্ছা, আমি তো পড়তেছি, এখন কল দিচ্ছেন কেন? আমি আমার হবু বউকে কল দিছি, আপনাকে তো দিই নাই।
হো হো, তাই নাকি স্যার? তাহলে আমি কে? আমি জানি না। মিমের সাথে অনেকক্ষণ কথা বলার পর ফোন রেখে দিলাম। দেখতে দেখতে গায়ে হলুদের দিন চলে এলো। তো সকালে ফাহিম আর সুমন এসে বলল, কি খবর মামা? এই তো আলহামদুলিল্লাহ, অনেকটা ভালো। তোদের? ভালো, তবে আরো বেশি ভালো তোর বিয়ের জন্য। আমি তো বিয়ে করেই ফেলতেছি। তো তোরা কবে বিয়ে করবে? বিয়ে তো অবশ্যই করাই লাগবে, আগে তোরা কর, আমরা তো ছোট মানুষ, আমাদের এখনো অনেক সময় আছে। তোরা আবার ছোট মানুষ? শালা পুরো বেড়া কথাকার। দেখ লাদেন, সকাল সকাল মেজাজ গরম করবি না, এমনিই হাসছি আজকে মজা করতে। কিরে ফাহিমের বাচ্চা, তুই কেমন আছো? ভালো। কিরে মারিয়া, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না তুই? মারিয়া আবার মুখ বাঁকিয়ে চলে গেল। এই মেয়েটা কে রে? ভাবির ছোট বোন। আর বলিস না, সব সময় আমার পিছে লেগে থাকে। তবে ওর মনটা খুব ভালো জানিস। আমি আর সুমন ফাহিমের দিকে তাকিয়ে আছি। তোর মতলবটা কি বলতো? আমার আবার মতলব কি? ওকে দেখেই তো কেমন শিশু শিশু লাগে, দেখিস না? ও আচ্ছা, তাই নাকি? লাদেন, আজকে তো তোর গায়ে হলুদের দিন। তো আজকের এই দিনে আমি আর ফাহিম তোর সাথে একটা বাজি ধরতে চাই। ভাই দেখ, কালকে আমার এমনি বিয়ে। আমি কোনো বাজি টাজি তোদের সাথে ধরতে পারবো না। আরে বেটা, বাজিটা কি তা তো শুনবি। আচ্ছা বল, কি শুনি? আজকে বাবিকে যেভাবে হোক, বাবিকে তোকে হলুদ লাগাতেই হবে, এমন পিক তুলে আমাদেরকে দিতে হবে। সময় কতটুকু দিবি? জানি রাতে হলুদ হয়, তোকে আজকে রাতের 12টা পর্যন্ত সময় দিলাম, যা করবি আজকে কালকে নিবি না। আমি একটু চিন্তা করে বললাম, হয়ে যাবে। তাহলে কিভাবে যাবি চিন্তা করলি? ভাই দেখ, আমি কোনো মেয়ে বা অন্য কোনো রূপ ধরে যেতে পারবো না। আমি আমার মতো দেখা করে তোদের পিক দিলেই তো হবে। হয়ে যাবে। আর বাজিটা হলো, যদি তুই ভাবির গায়ে হলুদ লাগাতে পারিস তাহলে আমাদের 1000 টাকা দিবি, আর না পারলে 500 টাকা দিবি। ওমা, এটা কোনো কথা? এই বাজি আমি মানি না, আর আমার বাজির দরকার নেই। বুঝেছি, 1000 টাকার জন্য ভয় হচ্ছে, তাই তো। আর তুই যদি তোর বউকে হলুদ লাগাতে পারিস তাহলে তোর ভবিষ্যৎ বাচ্চাদের দেখতে পারবি। তাই তো। আচ্ছা ওকে ডান, আমি রাজি। মনে মনে বললাম, টাকা নিবি আমার কাছ থেকে, তাই তো? দেখে নিব তোদেরকেও। দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। ফোনটা বের করে মিমকে একটা ভিডিও কল দিলাম। কি দুলাভাই, ভালো আছেন তো? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি ভালো আছো তো? ভালো। আপুর কাছে কল দিচ্ছে নাকি? তোমার আপু কই? আপু আর বান্ধবীদের সাথে কথা বলছে। ও আচ্ছা, যখন ফ্রি হবে বলিও তো আমাকে একটা কল দিতে। আচ্ছা দুলাভাই। ফোন রেখে বসে আছি আর মনে মনে চিন্তা করছি, বিয়ে তো করেই ফেলছি। বাবার উপর তো আর বসে বসে খাওয়া যাবে না, নিজেকে একটা কিছু তো করতে হবে। আর কত দেখি কপালে কি আছে। রুমে বসে বসে এইসব চিন্তা করছি আর ফেসবুক করতেছি। হঠাৎ দেখি মিমের ভিডিও কল। কলটা ধরলাম। কি স্যার, কল দিচ্ছেন নাকি? আমি শুধু মিমের দিকে তাকিয়ে আছি। আজকে যেন ওকে খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন মাত্র গোসল করে এলো, এই জন্য সুন্দর লাগছে। এভাবে হা হয়ে আছেন কেন? মাত্র কি গোসল করছো নাকি? আর দেখো, ওয়াশরুম থেকে বের হয়ে তোমাকে কল দিচ্ছি। এই জন্যই তোমাকে অনেক সুন্দর লাগছে। আর অন্য সময় লাগবে না বুঝি? তুমি আমার কাছে সব সময় সুন্দর। জানি আমি। মিম, কালকে আমাদের কাজ হয়ে যাবে মনে হচ্ছে রে, কিন্তু কালকে তো তোর। চুপ করো আর রুম থেকে বাইরে হও। কে ওটা? আর কিসের কাজ? আরে আমার বান্ধবী, ওর নাকি কোনো ছেলেকে পছন্দ হয়েছে, তাই এই কথা বলেছে। আচ্ছা মেম, প্রেম ছাড়া কি দুনিয়া চলে না? কেন চলে তো। কেন, আমি প্রেম করি। তাহলে আমার সাথে কে প্রেম করে বুঝি? আমি তো আমার হবু জামাইয়ের সাথে প্রেম করি, তাও মা বাবাকে জানিয়ে। ওদের হুকুম আছে, এটা দোষের কিছু না।
তাই নাকি ম্যাডাম? খুব কথা বলতে শিখে গেছেন দেখি। বলতে হবে না, বউটা কার? কার আবার? আমার বউ। তো তুমি জানো না? আচ্ছা, আমরা বিয়ের পর কোথায় হানিমুনে যাব? আমার তো হানিমুন করার ইচ্ছে, তাই অযথা টাকা নষ্ট করে লাভ আছে বলো? না না, হানিমুনে যাব। আমি আমার স্বামীর টাকায় হানিমুনে যাব, অন্য কারো টাকা দিয়ে নয়। বুঝেছি তুমি কি বলতে চাও। আচ্ছা, ফোন রাখি, আমার একটু কাজ আছে। ওকে, ভালো থেকো, বাই। ফোন রাখার পর চিন্তা করছি, হঠাৎ কেমন যেন বুকের বাঁ পাশে ব্যথা করতে লাগলো। কেন জানি মনে হতে লাগলো স্বপ্নের মতো কিছু ঘটতে চলেছে আমার সাথে, কিন্তু এমনটা কেন মনে হচ্ছে আমি বুঝতে পারছি না। তাহলে কি মিমকে আমি ধুর উল্টাপাল্টা কি যে চিন্তা করিও না আমি। কালকে মাত্র আমাদের বিয়ে হবে আর আমিও না। মিম হানিমুনে যেতে চায় আমার টাকা দিয়ে, আর ও তো ভুল কিছু বলে নাই। স্বামীর টাকা দিয়ে সবাই তো হানিমুন করতে চায়, এটা তো সব মেয়েরই ইচ্ছা। রাত প্রায় 11টা হয়ে গেল। ভাবি, ভাবি, ও ভাবি, কি হয়েছে? এত চিল্লাচিল্লি করছো কেন? আমাকে একটু হেল্প করো তো। বলে ফেল, কি হেল্প করতে হবে? হলুদ আছে তোমার কাছে? আছে তো মনে হয়, কেন, কি করবে? থাকলে নিয়ে আসো তো, একটু দরকার আছে। ভাবি কই থেকে হলুদ নিয়ে এসে হলুদের বাটিটা আমার কাছে দিল। তাহলে আমি চাই, কেমন ভাবি? এই দাঁড়াও দাঁড়াও, কোথায় যাবে সেটা তো আগে বল। আসলে মিমের সাথে দেখা করতে চাইতেছি। তো হলুদ কেন? এটা দরকার আছে, আর 12টার আগে যেতে হবে। বাই ভাবি, পরে এসে তোমাকে বলবো। বাইকটা নিয়ে মিমের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। যেতে যেতে প্রায় 20 মিনিট হয়ে গেল। বাইকটা রেখে কোনো মতেই গেট পার হলাম। মিমের বাসায় ওকে দিয়ে দেখি সবাই বসে আড্ডা দিচ্ছে। মিম নাই, মনে হয় ও রুমে। আর মিমের রুমটাও আমি চিনি, কিন্তু ওপরে উঠবো কিভাবে? হলুদের বাটি হাতে নিয়ে এই তো পেয়েছি মইটা দিয়ে কোন রকম ওপরে উঠলাম। দেখি মিম বসে বসে কি যেন লিখছে। কেমন পড়াশোনা করে এখন বুঝতে পারছি। কালকে তার বিয়ে আর সে পড়াশোনা করে এখনো। জানলা খুলেই রেখেছে হাওয়া ঢোকার জন্য। আমি জানলা পার করে মিমের রুমে ঢুকলাম। দেখি 12টা বাজতে আর মাত্র 10 মিনিট আছে। কোনো কথা না বলে 2 হাতে হলুদ নিয়ে পেছন থেকে মিমের গালে হলুদ লাগিয়ে দিলাম। মিম যে চিৎকার দিতে যাবে পেছনে আমাকে দেখে আর কিছু বলে নাই, তবে ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে ও খুব রেগে আছে। আমি কথা বলার কোনো সুযোগ না দিয়ে ইচ্ছে মতো হলুদ লাগিয়ে কয়েকটা পিক তুলে সুমন আর ফাহিমকে দিয়ে দিলাম। আহা, এখন আমার কাজ শেষ। কি শান্তি লাগছে বলার বাইরে। মিম রাগে কোনো কথা বলতে পারছে না। আমি মিমকে ধরে ওয়াশরুমের সামনে নিয়ে বললাম, যাও ফ্রেশ হয়ে আসো, পরে যা করার ইচ্ছে হয় করিও আমাকে। মিম ওয়াশরুম থেকে বলল, ওই আমার টাওয়ালটা দাও। আমি টাওয়েলটা হাতে নিয়ে বললাম, তুমি কি আবার গোসল করবে? আই, কোনো কথা বলবি না। আমি ভয়ে ভয়ে টাওয়েলটা দিয়ে দাঁড়িয়ে আছি। বিছানার উপর থেকে কাপড়গুলো দাও তো। কোনো কাপড় নাই বিছানার উপরে। এই দেখো, যেটা আছে ওটা দে তো। একটু জোরে বলল। আমি ভয়ে ভয়ে দিয়ে দিলাম। না জানি আজকে আমার কপালে কি হয়। মিম ওয়াশরুম থেকে বাহির হয়েই বালিশ দিয়ে আমাকে মারতে লাগলো। মিমকে জোর করে জড়িয়ে ধরে বললাম, শান্ত হও বাবু। কি শান্ত হব? এই মাঝরাতে আমাকে এসে হলুদ লাগিয়ে দিলা। এসব পাগলামোর কোনো মানে আছে? জান, গোসল করতে আমার ঠান্ডা লাগছে। আমি মিমকে ছেড়ে কান ধরে বললাম, সরি, আমাকে মাফ করে দাও। আর আমার ইচ্ছে ছিল তোমাকে হলুদ দিতে, এই জন্য দিলাম। এখন যদি সুমন আর ফাহিমের কথা বলে ওদের অবস্থা পরে খারাপ করে দিবে মিম। এই রাতে আমাদের বাসায় আসছো, তোমার ঠান্ডা লাগেনি? গায়ে একটা গেঞ্জি শুধু। তুমি জানো না, ভালোবাসায় মানুষ 7 সাগর পাড়ি দিতে রাজি। অনেক ভালোবাসো না আমায়? আমি মিমের চোখের দিকে তাকিয়ে চশমাটা খুলে আমার হাতে নিলাম। অনেক অনেক ভালোবাসি তোমায়, যা বলে বোঝাতে পারবো না। মিমের চশমাটা আমার চোখে দিলাম। কেমন লাগছে আমাকে মিম? মিম আমার কাছে এসে বলে, অনেক সুন্দর লাগছে। মিম, আমি কি তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি? আগে তো ধরছিলাম, তখন তো আর অনুমতি নাও নেই। এখন আর ধরতে হবে না, যা কর কালকে অনুমতি দিব। কালকে তুমি দিলেই কি আর না দিলেই কি, আমার জিনিস আমি তো নিয়েই ছাড়ব। দেখা যাবে স্যার। অনেক ভালোবাসি তোমায় মিম। আমি যদি কোথাও হারিয়ে যাই, পারবে তো একা থাকতে? তোমার মাঝেই তো আমি বেঁচে আছি।
তুমি চলে গেলে আমি কিভাবে বাঁচবো? হঠাৎ বাইরে থেকে কে জানি বলল, মিম মিম তুই কার সাথে কথা বলিস? এই খাইছে রে, এখন কি করব? ধুর, আর ভাল লাগে না। ধরা পড়লে? আম্মু ফোনে কথা বলছি। আচ্ছা, এত রাত করিস না, তাড়াতাড়ি ঘুমিয়ে যা। আচ্ছা আম্মু। ভয় পেয়ে গেছিলাম জান। ভয় পাওয়ার কি আছে? তুমি তো এই বাড়ির জামাই। তাও তো সম্মান বলে একটা কথা আছে না? একে তুমি হলুদের বাটি হাতে নিলা কেন? তোমার ইচ্ছে আছে আমাকে হলুদ দেওয়ার, আমার নাই বুঝি? দেখো মিম, এই রাতে গোসল করলে ঠান্ডা লাগবে না বুঝি? তুমি কি চাও তোমার জামাই অসুস্থ হয়ে যাক? আমি গোসল করতে পারলে তুমিও করতে পারবে। এখন চুপচাপ দাঁড়িয়ে থাকো, নড়াচড়া করবা না একদম। মিম আমাকে ইচ্ছে মতো হলুদ দিল। আচ্ছা মিম, তাহলে আমি যাই। বাবু বাসায় গিয়ে গোসল করতে হবে। এত সহজে কিভাবে যাবো গো আমার জামাই? তোমার শ্বশুর শাশুড়ির সাথে দেখা করে যাও, ওনারা কি বলেন শুনে যাও। বলে মিম আমার দিকে এগিয়ে আসতে লাগলো। এই দেখো মিম, একদম না, প্লিজ প্লিজ এমন করো না বাবু, আমার সম্মান থাকবে না। মিম এসে আমার হাত ধরে টেনে রুম থেকে বাহির করলো। এখন তো কান্না করতে ইচ্ছে করছে, কেন যে নিজের কপালে নিজেই কোড়াল দিতে এলাম। মিম, এটা করতে পারো না আমার সাথে? কিছু হবে না বাবু, আমি আছি তো, চলো। নিচে নামার পর দেখি সবাই কেমন যেন অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। এই ছেলে কে আপু? আর কই থেকে আনলা? কেমন যেন চিনা চিনা লাগছে। আর ওর গালে হলুদ দেওয়া কেন? কিরে মা, কে এই ছেলে? আর তোর সাথে কে? আসলে আমার পুরো মুখে হলুদ লাগানো, ইচ্ছে মতো দিচ্ছে মিম। একে চিনতে পারছো না তোমরা? চেনা চেনা লাগছে। আরে এইটা তোমার বেচারা জামাই আসছিল আমাকে হলুদ দিতে, উল্টা ওকে দিয়ে দিলাম। সবাই কেমন যেন হাসতে লাগলো আমার দিকে তাকিয়ে। ইস, কি লজ্জা, কি লজ্জা! ধুর, কেন যে আসতে গেলাম এখানে। মিমের এক বান্ধবী বলল, এটা তোর জামাই? মিমের বান্ধবী বলল, খুব হ্যান্ডসাম আছে বলতে হবে। আম্মুরা ভালো আছেন? বাবা ভালো আছি। মিম, আমি গেলাম, এমনি অনেক রাত হয়ে গেছে। চলো। মিমকে নিয়ে বাইরে আসার পর, মিম কাজটা কি ঠিক করলে বলো? আরে আমার বান্ধবীরা দেখতে চেয়েছিল তোমাকে, এর জন্য দেখিয়ে দিলাম। জানো আমি আজকে কত লজ্জা পেয়েছি? আরে আমার লজ্জাবতী রে। আচ্ছা মিম, তাহলে আমি যাই। বাইকের উপরে উঠতেই, ঠান্ডা লাগবে না? আরে কিছু হবে না, তুমি রুমে যাও। মিম ওর গা থেকে ওড়নাটা নিয়ে আমার গায়ে পেঁচিয়ে দিয়ে বলল, এখন যাও। আমি একটা হাসি দিয়ে মিমের কপালে চুমু দিলাম। আসি, আরেকবার বাসর ঘরে দেখা হবে। মিম লজ্জা পেয়ে বলল, তুমিও না? বলে চলে গেল। আমিও বাইক চালাতে লাগলাম। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। কিরে, তোর এই অবস্থা কেন? আর মেয়েদের ওড়না তোর শরীরে কেন? আম্মু, তুমি তো জানো আমার অনেক শখ থাকে। তো এই জন্য কি তোর পুরো শরীরে হলুদ লাগানো? গোসল না করলে হলুদ যাবে না তো মনে হয়। আসলে আম্মু হয়েছে কি, আমি লুকিয়ে তোমার বৌমার বাড়িতে গেছিলাম। বুঝতে পারছি, আর বলতে হবে না, এখন গোসল করতে পারবি। করতে তো হবেই, এগুলো নিয়ে ঘুমানো যাবে না। যা ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। আম্মু, তুমি বরং ঘুমোতে যাও, এমনি অনেক রাত হয়ে গেছে। আমি নিজের খাবার নিজে নিয়ে খাবো না আম্মু। আচ্ছা তাহলে আমি গেলাম। যাও আম্মু। আমি সরাসরি ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে টেবিলে গিয়ে বসে খাবার খেতে লাগলাম। হঠাৎ দেখি ফোনটা বাজতেছে। এই সময় আবার কে কল দিল? ফোনটা হাতে নিয়ে দেখি মিম। কি ব্যাপার মিম, তুমি এখনো ঘুমাও নাই? আমি ঘুমিয়ে গেলে আমার স্যারের খোঁজ খবর কে নেবে? আমি কি তোমাদের মতো মেয়ে? তুমি কালকে থেকে আমার স্বামী, তাই আমি চাই না আমার স্বামীর কিছু হয়ে যাক। বাবা, এত চিন্তা আমার জন্য? আচ্ছা, কি করেন এখন ম্যাডাম? এই তো মাত্র শুইলাম, আর মনে মনে চিন্তা করলাম তুমি কি বাসায় গেছো নাকি। তোমার কথা চিন্তা করতে করতে ঘুমাতে পারি নাই। এটাকে বলে খাঁটি ভালোবাসা। হয়তো। আচ্ছা তুমি কি করো? আমি এখন ভাত খাচ্ছি। এখন খাবার খাইতেছো? কি দিয়ে খাও? মাছ আর মাছের ভর্তা। জান, মাছের ভর্তা আমার কত প্রিয় খাবার। নিয়ে আসবো নাকি তোমার জন্য আবার? এই পাগল, আমি বলছি, এমনিতে এত কষ্ট করে এই রাতে একবার আসছো, আমি চাই না আবার আসতে। পরে দেখা যাবে তুমি সকালে অসুস্থ হয়ে যাবে, পরে আমার বিয়ের কি হবে?
আমি একটা হাসি দিলাম। আমার লক্ষ্মী বাবুটা, এখন ঘুমিয়ে যাও। কিন্তু আমার তো ঘুম আসছে না। আজকে না ঘুমোলে কালকে রাতে কিন্তু ঘুমোতে দিব না। কেন দিবা না? কেন? তাই তো তুমি জানো না আমি কোনো কেন কথার উত্তর দিই না। তাই নাকি স্যার? দেখা যাবে। হাত ধুয়ে রুমে চলে গেলাম। আচ্ছা, বিয়ের পর আমাকে এভাবে ভালোবাসবে তো? অনেকেই দেখি বিয়ের আগে তাদের ভালোবাসা শেষ নেই, আর বিয়ের পর কি হয়, হয়তো দেখা যায় বউকে মেরে একেবারে হাসপাতালে পাঠিয়ে দেয়। আচ্ছা, আজকে তোমাকে কি কোনো ভূতে টুতে ধরছে নাকি? কেন, তোমার কি আমাকে এমন মনে হয়? যেই সব কথা বলছো না তুমি, আমার কাছে আমার বউ রানী হয়ে থাকবে, আমার বউকে আমি কোনো কষ্ট দিতে চাই না বলে নিজে রান্না করতে শিখলাম, যাতে বউকে মাঝে মাঝে সাহায্য করতে পারি, আর আমার বউ অসুস্থ হয়ে গেলে যাতে আমি রান্না করতে পারি। হয়তো আমি কোনো দেশের রাজা না তো কি হয়েছে, আমার কাছে আমার বউ রানী হয়ে থাকবে সব সময়। মিম, ওই মিম ঘুমিয়ে গেলে নাকি? না গো, তোমার কথা শুনছিলাম। আসলে বাবা ঠিকই বলেছে, ছেলেটা খুব ভালো। কেন, তোমার বুঝি আমাকে ভালো মনে হয় না? প্রথম প্রথম সব ছেলেদের বিশ্বাস করা যায় বলো? বুঝতে পারছি তুমি আমাকেও বিশ্বাস করো না। হেই, আমি কি তা বলেছি কখনো? আমি বলছি তোমার মতো স্বামী পেয়ে সত্যি আমি ভাগ্যবান। সত্যি বলছো তো? তুমি তো জানো আমার মিথ্যা বলার অভ্যাস একদমই নেই। সেটা খুব ভালো করেই জানি। আচ্ছা, কালকে আমি কোন শাড়ি পরবো? কেন, সবাই যেটা পড়ায় তুমিও ওইটাই পড়বে? না, তোমার পছন্দ অপছন্দের একটা বিষয় আছে না? পছন্দ পরে বর্তমানে বিয়ের শাড়ি পরে লাল শাড়িতে তুমি এমনি পরি, আর আমার পছন্দের শাড়ি পরলে আমি তোমার রূপের আগুনে পুরো ছাই হয়ে যাব। তাই নাকি স্যার? আচ্ছা মিম, আজকে একটা কথা জিজ্ঞেস করব। অনুমতি নিতে হবে না, বলে ফেলেন। তাও অনুমতি নিতে হবে, কারণ তুমি এখনো আমার বউ হও নাই। এত প্রশ্ন না করে বলেন। আচ্ছা, চশমা না পরলে হয় না মিম? আসলেই হয়, কিন্তু আমার চশমা ছাড়া ভালো লাগে না। প্রথম প্রথম তো এমনি পড়েছি, কিন্তু পরে অভ্যাস হয়ে গেছে, এজন্য পড়ি। কেন, তোমার কোনো সমস্যা কি? আর তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে বলো, আর পড়বো না। ধুর, আমার আবার কিসের সমস্যা? চশমা পরলে তো তোমাকে আরো অনেক বেশি সুন্দর দেখায়। ও মা গো, শেষ। কি হয়েছে? কয়টা বাজে খেয়াল আছে তোমার? কয়টা আর বাজবে? হয়তো 2টা। আরে না, ঘড়ি দেখি 4টা বাজে। হোয়াট? কিসব বলছো তুমি? মিমের কথা শুনে ঘড়ির দিকে তাকিয়ে দেখি সত্যিই 4টা বাজে। কি স্যার দেখছেন? আজকে একটা জিনিস বুঝতে পারছি। কি বুঝলেন? আমাকেও একটু বুঝেন, আমিও বুঝি। মানুষ প্রেমে পড়লে এত বড় পাহাড় কিভাবে কেটে ফেলে আজকে বুঝতে পারছি। আচ্ছা, ফোন রাখি, এখন আবার আমার বান্ধবীরা চলে আসবে, আর তুমি কিন্তু সময় মতো চলে আসবা, কোনো দেরি যেতে না হয়। ম্যাডামের দেখি আর সহ্য হচ্ছে না। দূর, তুমি ফোন রাখো তো। ইস, আজকে একটু ঘুম হয় নাই। ফোন রেখে আমিও চিন্তা করছি কিভাবে সময় চলে গেল, কিছুই বলতে পারলাম না। ফোনটা হাত থেকে রেখে আবার ঘুমিয়ে গেলাম। যখন ঘুম ভাঙলো তখন দেখি দরজায় কে যেন টকটক করছে। দরজা খুলতেই ফাহিম আর সুমন আমার উপরে এসে পড়লো। আর এই শালারা আগে আমার উপর থেকে ওঠ। এই তুই আজ মরার মতো ঘুমালি নাকি? আজকে যে তোর বিয়ে, তার কি কোনো খেয়াল আছে? আছে, সেটা তোদের বলতে হবে না। আরে শালা কয়টা বাজে দেখ। হয়তো 8টা বাজবে। 11টা বাজে। কি না জি? সব তোদের জন্য হয়েছে। রাতে যদি মিমের কাছে না যেতাম তাহলে আজকে আর এত সময় হতো না। কথা পরে বল, সবাই তোর জন্য বসে আছে। বাইরে গিয়ে সব কিছু রেডি করে আমিও রেডি হয়ে গেলাম। সবাই গাড়িতে উঠলাম। কি আমার দেবরের বিয়ের ফিলিংটা কেমন হচ্ছে? কোনো ফিলিংস হচ্ছে না, মনে হচ্ছে যেন বক্স ছেড়ে নাচি কতক্ষণ। আমার কথা শুনে সবাই হাসতে লাগলো। দেখতে দেখতে শ্বশুর বাড়িতে এসে গেলাম। সব ঝামেলা মিটিয়ে আমি গিয়ে আমার জায়গায় বসে গেলাম। আমার 2 পাশে ফাহিম আর সুমন বসে আছে। লাদেন, তুই একটু একা বসে থাক, আমরা একটু ভেতর থেকে আসি। কোথাও যেতে হবে না, এইখানে বসে থাক। তোরা যে কেমন লজ্জা আমি জানি, পরে আমার মান ইজ্জত সব শেষ করে দিবি। দূর সুমন, চল তো। বলে ওরা উঠে চলে গেল, আর আমি একা একা বসে আছি।
কেমনটা লাগে বলেন তো? খাওয়া দাওয়া পর্ব শেষ করে বিয়ের পর্ব শেষ করলাম, তবে কবুল বলে একজনকে যে জীবনসঙ্গী হিসেবে পাওয়া যায় সেটাই দেখলাম আজকে। সব কিছু শেষ হতে হতে রাত হয়ে গেল। মিমকে কোলে করে গাড়িতে তোলা লাগবে, এই জন্য ফাহিম যাইতেছে। আমি ওকে ধরে বললাম, শালা কই যাস? আমার বউকে আমি নিতে পারবো, তোদের লাগবে না। আমি গিয়ে মিমকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে আমি মিমের পাশে বসলাম। গাড়ি নিজের গতিতে চলতে লাগলো। তবে বিয়েতে মেয়েদেরকে অনেক কান্না করছে দেখেছি, তবে মিমের ক্ষেত্রে সেটা দেখিনি। ও কোনো কান্নাই করে নাই, হয়তো ও জানে কান্না করলে কিছুই হবে না। এটা আমার কাছে খুব ভালো লাগলো। আমি এটা বুঝি না বিয়েতে যে মেয়েরা কোন কারণে কান্না করে। হঠাৎ নুরি বলল, আপু, তোমার বান্ধবী কল দিয়েছে। মিম নুরির কাছ থেকে ফোনটা নিয়ে কি জানি কথা বলল। তবে এটা শুনতে পারছি মিম বলল, রাতে রেডি থাকিস, আমি আসতেছি। মিম কি বলল আসতেছি? কই যাবে? কিছুই তো বুঝতে পারছি না। আর আমার জানা মতে মিমের সব বান্ধবী মিমের সাথে আসছে, তাহলে এটা আবার কোন বান্ধবী? কিছুই তো বুঝলাম না। দেখতে দেখতে বাসায় চলে আসলাম। মিমকে কোলে করে আমার রুমে রেখে আসলাম। আমি ফাহিম আর সুমনকে নিয়ে ছাদে চলে গেলাম। সুমন আজকে আমার সাথে কিছু একটা হতে চলেছে রে মনে হচ্ছে। কি আর হবে, তুই বাবা ডাক শুনতে পারবি আর আমরা মামু। বলে ওরা হাসতে লাগলো। মজা করিস না, আমি সিরিয়াস। সত্যি আমার কেমন জানি মনে হচ্ছে। দূর বেটা, শান্ত হ। বিয়ে করলে এমন চিন্তা ভাবনা সবারই হয়। দেখ, আগে তুই ছিলি একা, এখন হয়েছে দুইজন। একটা দায়িত্ব বাড়ছে, পরে আবার হবে আরেকজন, আবার পরে হবে আরেকজন, আরেকটা দায়িত্ব বাড়বে। এই জন্য চিন্তা তো হবেই, এটা সবার ক্ষেত্রেই। হয়তো, তবে মিমের কথা আমাকে খুব ভাবাচ্ছে। ও আজকে রাতে কোথায় যাবে কিছুই তো বুঝতে পারছি না। আর কিসের কথা বলল? হয়তো ওর বান্ধবীদের সাথে মজা করছে। কি রে, আবার কি চিন্তা করিস? কই মজা করব তা না, তোর আবার মন খারাপ। নাদেল, নাদেল, কি হয়েছে ভাবে? যাও রুমে যাও, মিম তোমার জন্য অপেক্ষা করছে। কি বলছেন ভাবে? আপনার মাথা খারাপ হয়ে গেছে? মাত্র বাজে 9টা, এত তাড়াতাড়ি রুমে গিয়ে কি করব? আমি বলি নাই মিম তোমাকে ডাকছে। আর তোমরা নাকি কাল ঘুমাতে পারো নাই? আচ্ছা যাও রুমে, দেরি করো না। বুঝছি মামু, ভাবির তো আর তর্স হচ্ছে না। যা তাড়াতাড়ি রুমে যা। ধুর, তোরাও যে কী সব বলিস না। বলে নিচে নেমে আমার রুমের দিকে গেলাম। দরজায় দেখি মারিয়া আর আমার ফুফাতো বোন লামিয়া দাঁড়িয়ে আছে। কি চাই এখানে? আমাকে রুমের ভেতরে যেতে দেয়। 5 লাগবে, 5 দে আর রুম চলে যা। 5 টাকা লাগবে তো বলবে না? এনে 10 টাকা দিলাম, এখন সরজা। 5 মানে 5,000 টাকা। আর আমরা কি ফকির? হ্যাঁ, 10 টাকা নেব। রুমের ভেতর থেকে মিম বলল, ওই দিয়ে দাও তো, তোমার ছোট বোনরাই তো। শনি বাসর রাতে মেয়েরা কথা কম বলে, আর আমার বউ দেখি এই জন্য চেনা পরিচিত কাউকে বিয়ে করা উচিত নয়। শুনলি তো ভাবি কি বললো? দে তাড়াতাড়ি। হ্যাঁ, সবাই মিলে আমাকে মেরে ফেল। পকেট থেকে 5,000 টাকা বের করে ওদের দিয়ে দিলাম। ওরা যেতেই রুমের দরজা লাগিয়ে ভেতরে গেলাম। মিম উঠে আমাকে সালাম করে আবার কি খাটে বসলো। আমি মিমের ঘুমটা উঠিয়ে মিমকে কিছুক্ষণ দেখলাম। দেখা হয়েছে স্যার। কিন্তু তুমি এত তাড়াতাড়ি রুমে ডাকলা কেন? জানো এখন সবাই কি মনে করছে? আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি তোমার স্বামী, অনুমতি লাগে? হয়তো এইটাই তোমার সাথে আজকে আমার শেষ দেখা। আরেকবার হয়তো কবে দেখা হয় তা আমি নিজেও জানি না। মিম, তুমি কি সব উল্টোপাল্টা কথা বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আর কি বলছো? তোমার সাথে আজকে আমার শেষ দেখা। আজকে আমাদের একটা শুভরাত্রি। এই রাতে কেউ এইসব কথা বলে? জান, খুব ইচ্ছে ছিল সুন্দর একটা সংসার করব তোমার সাথে। তোমার সাথে আমার বাকি জীবনটা কাটিয়ে দেব, কিন্তু আমার বাবা তা হতে দিল না। তুমি হয়তো কিছুই বুঝতে পারছো না, তাই তো আমি তোমাকে বুঝিয়ে বলি। আমার খুব ইচ্ছে ছিল বিদেশে গিয়ে ডাক্তারি পড়াশোনা করব, বাংলাদেশের একজন বড় ডক্টর হব। কিন্তু আমার বাবা আমাকে দিল না বিদেশে পড়াশোনা করার জন্য। বিদেশ থেকে এসেও তো আমাকে বিয়ে দিতে পারতো তোমার সাথে, কিন্তু সব বাবা শেষ করে দিল। কিন্তু আমি আমার স্বপ্ন শেষ হতে দেইনি। এই জন্য লুকিয়ে বাবাকে না বলে বিদেশের কলেজে ইন্টারভিউ দিয়েছি। সেই কলেজে আমি চান্স পেয়েছি। কালকে সকালে আমাকে ঢাকায় থাকতে হবে, সকাল 8টায় আমার এয়ারপোর্টে থাকতে হবে।
সেখান থেকে বাংলাদেশ টু যুক্তরাষ্ট্র। আর এখন বাহিরে আমার বান্ধবীরা দাঁড়িয়ে আছে আমাকে নেওয়ার জন্য। এখন তুমি বলো, এই বিয়ের জন্য কি আমার স্বপ্ন ছেড়ে দেব? মিমের কথা শুনে আমি টপ করে নিচে বসে পড়লাম। কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি। যাকে এত ভালোবাসি মন থেকে, যাকে নিয়ে এত স্বপ্ন দেখছি, সেই আজকে আমাকে ছেড়ে চলে যাবে। আমি বাঁচবো কী করে? এই কথাটা সে একটুও চিন্তা করলো না। মিম আমার কাছে নিচে বসলো। মিমের চোখের পানি দেখতে পাচ্ছি আমি। এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমার থেকেও মিমের স্বপ্ন বড়। প্লিজ 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 কিছু একটা বলো, তুমি বিশ্বাস করো। আর 4 বছর পর আমি আবার তোমার কাছে ফিরেই আসবো। আমি না হয় বলবো, তুমি চলে যাও, বাধা দিব না। যখন তোমার পরিবার আর আমার পরিবার প্রশ্ন করবে তুমি কই, তখন আমি কি বলবো? আমি তো তোমার বউ, আমি তো তোমাকে বলেই যাইতেছি, তুমি সব সামলে নিতে পারবা। তুমি সব সামলে নিতে পারবা, আমি জানি। সত্যিই তুমি চলে যেতে চাও মিম? আমার শেষ একটাই স্বপ্ন, এটা পূরণ হলে আর কিচ্ছু লাগবে না আমার। পরে তোমাকে নিয়ে সারাটা জীবন পার করে দেব। আবার মিমের ফোনটা বাজতে লাগলো। যাও, ফোন ধরতে হবে না। মিম আমাকে একটা চুমু দিয়ে বলল, আমার লক্ষ্মী জামাই, তুমি চিন্তা করো না, আমি তোমার কাছে আবার ফিরে আসব। বড্ড বেশি ভালোবাসি যে তোমাকে। কোন দিক দিয়ে যাবে? জানালা দিয়ে পালিয়ে যাব। যাও যাও। চোখ দিয়ে কেমন যেন পানি পড়বে মনে হচ্ছে, কিন্তু চোখের পানি আটকে রাখলাম। মিমের সামনে কান্না করা যাবে না। আমি জানি তুমি আমাকে স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে, এটা আমার দীর্ঘ বিশ্বাস ছিল। আর যদি কেউ আমাকে খুঁজেও যায়, বলিও পাবে না। অযথা খোঁজাখুঁজি করে লাভ হবে না। আর আমি কই আছি এটা তুমি কাউকে বলবে না, এটাও জানি আমি। তুমি আমার লক্ষ্মী জামাই না? আমি মানিব্যাগ থেকে মিমকে 20,000 টাকা বের করে দিলাম। এই টাকাগুলো সাথে রাখো, এর থেকে বেশি টাকা আমার কাছে নাই। যদি দরকার পড়ে আমাকে ফোন করিও, পরে দিবনে। মিম তাড়াতাড়ি করে জানলার কাছে চলে গেল। আবার পিছে ফিরে আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ দৌড় দিয়ে আমার কোলে উঠে লিপকিস দিতে লাগলো। কিছুক্ষণ পর দুইজনেই হাঁপিয়ে গেলাম। অনেক কষ্ট হচ্ছে তোমাকে ছেড়ে যেতে, আমাকে মাফ করে দিও। আরে সমস্যা নেই, তুমি তো আবার আসবেই। যাও, তোমার বান্ধবী তোমার জন্য অপেক্ষা করছে। মিম এখন আর পেছন ফিরল না, জানলা দিয়ে বের হয়ে গেল। আর আমি তাকিয়ে আছি, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমি জানি আমার কপালে সুখ লেখা নেই, তাই বলে মিম এটা আমার সাথে করতে পারলো? না না, মিম তো কিছুই করে নাই। মিমকে তো আমিই বলছি চলে যেতে। অনেক ভালোবাসতাম মিমকে, ও কিভাবে আমাকে ছেড়ে চলে গেল? ও কি আমাকে একটুও ভালোবাসে নেই? বুকটা ফেটে যাচ্ছে। হঠাৎ চোখ পড়লো বিছানার ওপরে। দেখি বিছানার ওপরে মিমের ফোনটা পড়ে আছে। তার মানে মিমের ফোন নিতে মনে নেই। তাহলে কি মিমের সাথে আর কখনো কি আমার আর যোগাযোগ হবে না? না না, এ হতে পারে না। দাঁড়িয়ে থেকে জোরে একটা চিৎকার দিলাম। আমার সাথে কেন এমন হলো? কি করেছি আমি? বলে আয়নার মাঝে ঘুষি দিতে লাগলাম আর 2 হাত দিয়ে রক্ত পড়তে লাগলো। হঠাৎ একটা আয়নার টুকরো ছিটকে এসে মুখের ভেতরে পড়লো, একেবারে জিভে গেঁথে গেল। কোনো কথা বলতে পারছি না, মুখ আর হাত দিয়ে রক্ত পড়ছে। বাহির থেকে কারা যেন দরজা খুলতে চেষ্টা করছে, কিন্তু পারছে না। আমি আস্তে আস্তে হেঁটে কোনো রকম দরজার কাছে গেলাম। দরজা খুলে দিতেই সামনে দেখি আম্মুর উপরে পড়ে গেলাম অজ্ঞান হয়ে। পরে আর কিছু মনে নেই। যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি অনেক বেলা হয়ে গেছে। আর আমার পাশে আমার পরিবার আর মিমের পরিবারের সবাই বসে আছে। থাকবে না কেন? তাদের সব প্রশ্নের উত্তর এখন আমার কাছে। তবে মিমের বাবাকে দেখে বোঝা যাচ্ছে তিনি আমার উপর অনেকটা রেগে আছে। বেয়ান সাহেব, আপনার ছেলেকে জিজ্ঞেস করুন আমার মেয়ে কোথায়। আমি কথা বলতে পারছি না, মুখে ওরা কি জানি দিয়ে রাখছে। আমি ভাবিকে ইশারাতে বললাম একটা খাতা আর কলম এনে দিতে। ভাবি তাই এনে দিল। আমি লিখলাম, মিম পড়াশোনার জন্য বিদেশে চলে গেছে, আজকে সকালের ট্রেনে হয়তো। হোয়াট? তুমি এসব কি বলছো? যা সত্যি তাই বলছি। ও স্বপ্ন পূরণ করতে গেছে। তো তুমি আটকালে না কেন? আমার কি করার আছে? আপনার মেয়ে চলে গেলে জোর করে ধরে রাখতে পারতাম, তবে আমি ওকে যেতে দিছি এই জন্য। ওর শেষ স্বপ্ন ছিল এটা। তো আপন ফোন বন্ধ বলছে কেন? তোমার আপু ফোন নেয় নাই, ফোনটাও রেখে গেছে। রাগে শ্বশুরমশাই আমার আব্বুকে উদ্দেশ্য করে বলল, তোর দেখে ভালো মনে হয়, আর তোর পোলা এত নষ্ট কেন? দেখ, আমার ছেলের নামে একটাও খারাপ কথা বলবি না।
তোর মেয়ে চলে গেলে আমার ছেলে কি তারে ধরে রাখতে পারবে? তোর ছেলে আমার মেয়েকে কি করেছে জিজ্ঞেস কর, নাকি আমার মেয়েকে মেরে ফেলেছে? মুখ সামলে কথা বল খলিল। আমার তো শরীর চলতেছে শ্বশুরের কথা শুনে, কিন্তু আমি কিছু করতে পারছি না। আমি এমনিতেই অসুস্থ। কি মুখ সামলে কথা বলবো? তোরা সবাই মিলে যুক্তি করি আমার মেয়েকে। বাবা ঠাস করে শ্বশুর মশাইয়ের গালে চড় দিয়ে দিল। তুই আমাকে চড় দিলি? তোরে আমি রেখে নিব। আমার মেয়েকে যদি না পাই। আরে যা যা, কি করতে পারবি তুই আমার জানা আছে। শ্বশুর মশাই সবাইকে নিয়ে চলে গেল। বাবা চোখ লাল করে আমার দিকে তাকিয়ে আছে। আজকে তোর জন্য আমার ছোটকালের বন্ধুর সাথে ঝগড়া হলো। এক তো বসে বসে খাস, বাবার উপরে কোনো কিছু করতে পারিস না। নিজে একবার টাকা ইনকাম করে দেখ কেমন কষ্ট হয়। কি বলছো? তুমি নিজের ছেলেকে কেউ এই কথা বলতে পারে? বাবা চিৎকার দিয়ে বলল, তো কি করব? বাসর ঘর থেকে একটা জলজ্যান্ত মেয়ে কিভাবে হারিয়ে যায়? আজকে আমার বন্ধু কি বলছে তুমি দেখো নাই? আমরা সবাই মিলে নাকি তার মেয়েকে পরামর্শ করে হ্যাতা করছি। আমাকে কোনোদিন কেউ আমার মুখের ওপর কথা বলতে পারে নাই। আজকে তোমার ছেলের জন্য এত জনদরদি তো বিয়ে করলি কেন? বিয়ের আগেই মেয়ের সাথে কথা বলে সব ঠিক করে নিতি, তাহলে তো আর এমন হতো না। এখন মানুষে কি বলবে? ছেলের বাসর ঘর থেকে বউ হারিয়ে গেছে। সিসি, লজ্জা এখন কাউকে মুখ দেখাতে পারবো না। অনেক কিছু বলতে ইচ্ছে করছে আমার, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বলতে পারছি না। কি থেকে কি হয়ে গেল? আসলে সব দোষ তো আমার কারণে বাবাকে আজকে এই কথা শুনতে হলো। বাবা প্লিজ শান্ত হন, এটা হাসপাতাল, আশেপাশের মানুষ সবাই তাকিয়ে আছে। আজকে থেকে আমি তোমার ছেলের মুখেও দেখতে চাই না। এমন ছেলে দরকার নাই আমার। আজকে থেকে আমার ছেলে একটাই, আর কোনো ছেলে নাই আমার। ওকে বলিও আমার চোখের সামনে যেন না আসে। বলে বাবা বেরিয়ে গেল। হাসপাতাল থেকে আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছে, কিছুই বলতে পারছি না। আম্মু কান্না করতে করতে বলল, কি থেকে কি হয়ে গেল? সি সি সি, আজকে তোর জন্য আব্বুকে এত অপমানিত হতে হয়েছে। সবাই মিলে কি শুরু করেছো? হ্যাঁ, এক কাজ করো, ছেলেটাকে সবাই মিলে মেরে ফেলো, তাহলেই তো তোমাদের শান্তি হবে। যাও তো এখন এখান থেকে। ভাইয়াও চলে গেল। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। কি বলবো আমি? কিছুই তো বলার নেই। আসলে বাবা ঠিকই বলছে, আমি বাবার উপর বসে বসে খাই, এই জন্য কিছু বলতে পারি না। ভাবি আমার চোখের পানি মুছে দিয়ে বলল, যা হয়েছে সব ভুলে যা। আমি একটা কাগজে লিখলাম, বিশ্বাস করেন ভাবি, মিমকে যদি আমি না যেতে দিতাম ও জোর করে হলেও চলে যেত। এখানে আমার কি করার আছে? বাবা, তুই আমাদের ডাক দিতি, আমরা দেখতাম এই বিষয়টা, কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম না, তুই নিজের ক্ষতি করলি কোন কারণে? কাগজে লিখলাম, কি করব বল? আম্মু ওকে যে বড্ড ভালোবাসি, ওকে ছাড়া থাকতে পারবো না। অনেক ভালোবেসে ফেলেছি ওকে আমি। আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। আম্মু, আপনি চাইলেই চলে যান, আমি থাকি। না বৌমা, আমার ছেলের পাশে কাউকে থাকতে হবে না, তুমিও চলে যাও, আমি একাই থাকতে পারবো। না আম্মু, আপনি যান, আমি থাকি। রাসেল তোমাকে না দেখতে পারলে রেখে যাবে, বরং তুমি চলে যাও, আমি একাই থাকতে পারবো। আচ্ছা, আমি ডাক্তারের সাথে কথা বলে আসি। আচ্ছা যাও। ভাবি চলে গেল। আমি হাতে ইশারাতে বললাম, আম্মু তুমিও চলে যাও, আমি একাই থাকতে পারবো। খুব বড় হয়ে গেছোস না? আমি আম্মুকে জড়িয়ে ধরে আছি। আমি ইশারায় বললাম, আম্মু এখানে কয়দিন থাকতে হবে? বিকেলেই তোকে বাড়িতে নিয়ে যাব, তুই কোনো চিন্তা করিস না। আর মুখ একদম নাড়াবি না, কথা বলার চেষ্টাও করিস না। আসলে মায়ের সাথে কারো তুলনা হয় না। সবাই পর করে দিলেও মা কখনো পর করবে না। একটু পর একজন ডাক্তার এলো। ডাক্তার সাহেব, আমি আমার ছেলেকে আজকে বিকেলে বাড়ি নিয়ে যেতে চাই। সরি ম্যাম, এটা পারবেন না। আসলে আপনার ছেলেকে পাইপ দিয়ে খাবার দিতে হয়। যতদিন ওর মুখ ভালো না হবে ততদিন এখানেই থাকতে হবে। আর আশা করি 3-4 দিন পর নিয়ে যেতে পারবেন। আর তখন রোগী তেমন নরম জাতীয় কিছু খেতে পারবে না। তাহলে কি থাকতেই হবে? কিছুই করার নেই। এই বলে ডাক্তার আমাকে ওষুধ দিয়ে চলে গেলেন। দেখতে দেখতে রাত হয়ে গেল। আম্মু সেই সকাল থেকেই আমার পাশে আছে, একটুও কোথাও যায় নাই। আম্মুকে জোর করে বাসায় পাঠিয়ে দিলাম। যেতে চাই নাই, বলছি আমি একা একা থাকতে পারবো, কিছুই হবে না। এখন আমি একা, হায় রে জীবন,
কালকে ছিল আমার জীবন রঙিন, আর আজকে ভাবতেই গায়ের লম্বগুলো দাঁড়িয়ে যায়। আর আজকে আমার বাবাও আমাকে বললেও এখন আমি বুঝতে পারছি একটা বেকার ছেলের জীবনে কতই না কষ্ট জমা থাকে। মিম যদি এখন আমার পাশে থাকতো, হয়তো আমরা নতুন একটা জীবনে পা রাখতাম। মাঝে মাঝে কিছু কিছু স্বপ্ন সত্যি হয়, আর সেটাই ঠিক। আমার সাথে এমন হবে আমি কিছুটা আন্দাজ করতে পারছি, কিন্তু আমি তখন এত বেশি সিরিয়াস হই নাই। আজকে আমার পাশে কেউ নাই। মনে মনে চিন্তা করলাম হাসপাতাল থেকে আর বাড়িতে যাব না। যেদিন নিজে প্রতিষ্ঠিত হতে পারবো সেই দিন বাড়িতে আসব। আগে একটু ভালো হয়ে নেই। আমার পাশের সিটে আমার মতো অনেকেই পড়ে আছে। আজ ওদের অবস্থা আর আমার অবস্থা একই। হালকা করে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলেও সকালে একটা নার্সের সাহায্যে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলাম। সকাল 8টা বাজে, এখনও কেউ আসে নাই। বাবা হয়তো আম্মুকে আসতে দেয় নাই। 10টার দিকে দেখি মারিয়া আসছে। মনে মনে বললাম, এই যা এক ঝামেলা, যেতে না যেতেই আরেক ঝামেলা এসে হাজির। না জানি কত প্রশ্ন করে আজকে। কেমন আছেন স্যার? ইশারাতে বললাম, অনেক ভালো, আপনি? মারিয়া আমার অবস্থা দেখে হাসতে লাগলো। আমাকে দেখে তোর হাসি পায়? আজকে যদি আমাকে বিয়ে করতি তাহলে তোর এমন হতো না। সবই হলো কপাল, জানিস। আমি হাত জোর করে বললাম, প্লিজ এখান থেকে তুমি চলে যাও। কাটা গায়ে আর নুনের ছিটা দিতে হবে না। আমার কথা শুনে রাগ করলি? মারিয়াকে ইশারাতে পাশে পড়ে থাকা কাগজটা আনতে বললাম। মারিয়াও তাই করলো। কলমটা হাতে নিয়ে লিখলাম, তুই তো মিথ্যা কিছু বলিস নাই, কপালে যা ছিল তাই হয়েছে। এখন একটা উপকার করবি? কি? তুই এখান থেকে চলে যা, আমাকে একা থাকতে দে একটু। তুই কেমন যেন পাল্টে গেছ অনেকটাই রে। সব পরিস্থিতি। মারিয়া আমার দিকে একবার তাকিয়ে চলে গেল। আজকে আমার মুখ থেকে ডাক্তার কি জানি বের করলো। আস্তে করে কথা বলার চেষ্টা করুন। আমি কথা বলতে পারবো, সমস্যা হবে না। আসলে এই মুখে একটু বেশি আঘাত পেয়েছে, এজন্য ভালো হতে একটু দেরি হবে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তাহলে আজকেই নিয়ে যাই আমার ছেলেকে। আজকে আর কখন যাবেন? রাত হয়ে গেছে তো অনেকটা, সকালে যান। আচ্ছা। আম্মু আর ভাবি তোমরা চলে যাও, সকাল 10টার দিকে আসিও, একেবারে চলে যাব। এত বেলা করে কেন? আরে এমনি, বাসায় যাও, বাবা হয়তো অপেক্ষা করছে। একটু পর সবাই চলে গেল। এই 4 দিনে ভাইয়া আর বাবা একটুও আমার খোঁজ খবর নিল না। আর মিম হয়তো তার বাবাকে কল করে শান্ত করে দিছে। এই জন্য হয়তো মিমের বাবা কিছু করে নাই। কিন্তু মিমের বাবা কি আমাদের কথা বলে নাই? ধুর, যেখানে মিম ফোন রেখে গেছে মানে সব কিছু শেষ। এত কিছু চিন্তা করে লাভ নেই। আমার হাতগুলোও এখন মোটামুটি ভালো, নাড়াতে পারি। পকেট থেকে মানিব্যাগটা বের করে দেখি 1 টাকাও নাই, সব দিয়ে দিছি মিমকে। এখন কিভাবে যাব আমি ঢাকায়? হঠাৎ দেখি সামনে আমাকে যে ডাক্তার চিকিৎসা করে সেই ডাক্তার যাচ্ছে। আমি একটু জোরে বললাম, ডাক্তার সাহেব। আমার কথা শুনে ডাক্তার আমার কাছে আসলো। কোনো দরকার আছে নাকি? স্যার, একটা উপকার করবেন? কি? আমাকে 5,000 টাকা দিতে পারবেন? সকালে আম্মু আসলেই দিয়ে দিব। আর এই ব্যাপার, সমস্যা নেই, তোমার বাবা এমনি আমার পরিচিত, এই নাও। ধন্যবাদ স্যার। ডাক্তার চলে যাওয়ার পর ঘুমোতে চেষ্টা করলাম, ঘুমিয়ে গেলাম। খুব সকালে ঘুম থেকে উঠে বাহির হয়ে গেলাম। স্টেশনে চলে আসলাম। ট্রেনে উঠে আম্মুর ফোনে একটা কল দিলাম। আমরা আসতেছি। আম্মু, ডাক্তারের কাছ থেকে 5,000 টাকা নিচ্ছি, শেষবারের মতো টাকাগুলো দিয়ে দিও। তোমার কাছে আর টাকা চাইবো না। আর আম্মু, তোমাকে অনেক মিস করি, পারলে আমাকে মাফ করে দিও বলে কান্না করতে লাগলাম। বাবা, তোর কি হয়েছে বলতো? আমরা আসছি, তোর কিচ্ছু হবে না। আম্মু, মাফ করে দিও, বিশ্বাস করো আম্মু, আমার কোনো দোষ ছিল না এতে। আমার মনে হচ্ছে তুই কিছু একটা করতে চলেছিস। দেখ বাবা, তুই কিছু করিস না, আমি তোর মা এখনো বেঁচে আছি। ভাই আম্মু, ভালো থাকিও। বাবাকে আর ভাইকে বলিও যদি পারে আমাকে মাফ করে দিতে। বাবা আমার জন্য অনেক অপমানিত হয়েছে বলে ফোন রেখে দিলাম। ফোন থেকে সিমগুলো খুলে ভেঙে বাইরে ফেলে দিলাম, যাতে কেউ সিমগুলো পেলেও ব্যবহার করতে না পারে। ট্রেন আপন মনে চলতে লাগলো। জানি না এখন আমার ঠিকানা যে কোথায় হয়। এমনি অসুস্থ আমি, তার উপরে রাগ করে বাড়ি থেকে চলে আসছি। ট্রেন থেকে নেমে সামনে হাঁটতে লাগলাম। অনেকেই দেখি রাস্তার সাইডে শুয়ে আছে, কেউ আবার ফুটপাতে। হয়তো আজকে রাতে আমার ঠিকানাও তাই হতে পারে। টাকা দিয়ে হোটেলে থাকতে পারতাম, কিন্তু আজকে দেখি রাস্তায় থাকলে কেমন লাগে।
ওরা তো প্রতিদিন থাকে, আমি না হয় একদিন থাকি, দেখি কেমন লাগে। দোকান থেকে একটা রুটি আর কলা খেয়ে সামনে হাঁটছি। এদিক সেদিকে হাঁটতে হাঁটতে রাত হয়ে গেল। আমার বাবার বয়সী অনেকে দেখি এক জায়গায় বিছানা করে শুয়ে আছে। আমিও তাদের কাছে গিয়ে সাইড হয়ে শুয়ে পড়লাম। কই ছিলাম তোলার বিছানায়, আর আজকে আমাকে থাকতে হচ্ছে রাস্তায়। মানুষের জীবনের কোনো বিশ্বাস নাই। হায় রে জীবন, এই 2 টাকার জীবনের কোনো দাম আছে আমার কাছে? নাই। বাবার হোটেলে খাইছি আর ঘুরছি, কিছুই বলতে পারি নাই। আর আজকে নিজের উপরে পড়ছে, বুঝতে পারছি বেঁচে থাকা যে কেমন কঠিন। একবেলা ভাত খাওয়ার জন্য মানুষ কত কিছুই যে করে, তার কোনো হিসাব নাই। সব হয় এই পেটের জন্য। এই পেট না থাকলে তো আর এত কষ্ট করতে হতো না। ফোনটা বের করে দেখি রাত প্রায় 11টা বেজে 30 মিনিট। এই তো সামনে একটা রেস্টুরেন্ট দেখে যাই হালকা করে কিছু খেয়ে আসি। শোয়া থেকে উঠে আস্তে আস্তে হেঁটে চলে গেলাম রেস্টুরেন্টে। ভেতরে গিয়ে একটা টেবিলে বসলাম। একটু পর একটা ওয়েটার এসে বলল, কিছু লাগবে স্যার? 2টা সিঙ্গাড়া দাও। জি বসুন, নিয়ে আসতে। রেস্টুরেন্টে তেমন লোক নেই আমি ছাড়া। ছেলেটা আমাকে সিঙ্গাড়া দিয়ে ভেতরে চলে গেল। তার মালিক তাকে ডাকছে। কি জানি বড় লোকের যে কত কাহিনী আছে তা তো আর বলা যায় না। হঠাৎ আমার কানে একটা কথা ভেসে আসলো। রেস্টুরেন্টের মালিক বলছে, ওই ছেলেটা কি আর আসবে না? না স্যার, আসবে না। আর স্যার, ওর সাথে আমার কথা হয়েছে, ও নাকি দেশের বাইরে চলে যাবে। বুঝতে পারছি। তুমি তো আর একা সব কিছু সামলাতে পারবে না। তোমার পরিচিত কোনো ছেলে থাকতে নিয়ে আসিও, বলিও বেতন ভালো দিব। আমি চেষ্টা করব স্যার। আমি মনে মনে বললাম, এই তো সুযোগ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। একে তো আমি কোনো কাগজপত্র আনি নাই, তাই বর্তমানে আমাকে এই কাজই করতে হবে। খাবার রেখে ওদের সামনে চলে গেলাম। আসসালামু আলাইকুম স্যার। উনি দেখতে আমার বাবার বয়স অনেকটা। কিছু কি বলবে? আসলে আপনার রেস্টুরেন্টের লোক লাগবে, আমি মাত্র শুনেছি। একটা ছেলে চলে গেছে, আরও একা কাজ করতে পারবে না, এজন্য লাগবে। জি, আমি আছি, আমাকে নেওয়া যাবে? দেখে তো মনে হয় কোনো বড় লোকের ছেলে। তো এখানে চাকরি করতে চাও কেন? সে অনেক কাহিনী, পরে একদিন বলবো। আগে বলেন আমাকে চাকরি দিবেন কিনা। স্যার বা কিছু বলা লাগবে না, আমাকে মামা বলে ডাকবে। জি মামা। পারবে ওর সাথে কাজ করতে? জি পারবো, আপনাকে চিন্তা করতে হবে না, শুধু আমাকে কাজ বুঝিয়ে দিবেন। আচ্ছা, তাহলে তো হয়েই গেল। কালকে সকালে 5টায় চলে আসবা। আর তোমার ডিউটি 5টা টু রাত 8টা পর্যন্ত। আর বেতন 11কে দিব। পরে যদি ভালো কাজ করো তাহলে পরে বাড়িয়ে দিব। চলবে তো তোমার? জি মামা, চলবে মানে দৌড়াবে। ওর সাথে পরিচয় হও, ওর রাজু, এখানে 5 বছর ধরে কাজ করে। কি এতদিন? আর ওর বাসাও এখানে। আচ্ছা, আমি তাহলে আসি। এই নেন আমার বিল। না না, তোমার কাছ থেকে টাকা নেওয়া যাবে না। কালকে যদি না আসো, এর জন্য তুমি আমার কাছে ঋণী থাকো। আমি একটা হাসি দিলাম, বললাম, মামা চাকরিটা দিয়ে আমার বড় একটা উপকার করলেন, বলে বোঝাতে পারবো না। তাহলে আজকে আসি। রাজুর সাথে একটা টেবিলে বসলাম। তাহলে আজকে থেকে আমরা বন্ধু। তো তোর নাম কি? আমার নাম শেখ লাদেন ইসলাম তানজিম। বন্ধু তো এমনিতেই হওয়া লাগবে, যেহেতু কালকে থেকে একসাথে কাজ করব। আচ্ছা রাজু, তুই আমাকে একটা হেল্প করবি? বল, কি করতে হবে? আসলে আমার থাকার মতো একটা জায়গা লাগবে। তোর জানা মতে কোনো ম্যাচ আছে? ও এই ব্যাপার, তুই মামার সাথে থাকতে পারিস। মামার ছেলে মেয়ে এমনকি বউ বিদেশে থাকে, আমাকে বলেছিল থাকতে, কিন্তু আমার পরিবারের সাথে থাকতে হয়। তাহলে তুই মামার সাথে আলাপ করে জানিয়ে দিস আমাকে কালকে। ওকে। তোর ডিউটি যেহেতু 8টা পর্যন্ত, তুই এখনও যাস নাই কেন? বাসায় গিয়ে কি করব বল, এখানে মামা একা একা থাকবে, এজন্য। আর আমি বলি বাড়তি টাকা দেওয়া লাগবে না, তাও দেয়। এই যে রাত 11টা বাজে, এর টাকাও কিন্তু দিবে। বুঝতে পারছি। এখানে কি দুইজনেই কাজ করে এত বড় একটা রেস্টুরেন্টে? খুব দৌড়ে দৌড়ে করতে হয়, কালকে থেকে বুঝতে পারবি। তবে দুজন হলে এত পরিশ্রম হয় না। এখানে রান্না বান্না করে কে? দাদু। এই দাদুটা আবার কে? আমি দাদু বলে ডাকি, তবে ওনার বয়সে 50-এর কাছাকাছি। তাহলে তো আমিও দাদু বলে ডাকবো। সেটা তোর ইচ্ছা। আচ্ছা, তুই এখন কোথায় যাবে?
ওই যে রাস্তার পাশে অনেকেই ঘুমিয়ে আছে দেখছিস না, ওখানে গিয়ে ঘুমাবো। দিব 1 4 চল আমার সাথে আমার বাসায় আজকে রাতে তুই আমার সাথে থাকবি। না রে, জীবনে অনেক শান্তি করছি, একটা রাত ওদের সাথে ঘুমিয়ে দেখি কেমন লাগে। আচ্ছা, তোর সম্পর্কে কিছুই জানা হলো না। আছে তো, আস্তে আস্তে সব জানতে পারবি। আচ্ছা তুই এখন চলে যাবি নাকি? কিছুক্ষণ পর স্যারের সাথে চলে যাব, আর আমাদের বাসা কাছাকাছি। আচ্ছা তুই একটু মামাকে বলে রাখিস, আমি যাই। আরে আমার বাসায় চল। না রে, আমার ইচ্ছা পূরণ করি, দেখি কেমন লাগে একটা রাত। আচ্ছা যা, আর আমার ফোন নাম্বারটা রাখ, যদি ভালো লাগে আমাকে ফোন করিস, আমি আসবো না। ওকে বলে আমি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আগের জায়গায় শুয়ে পড়লাম। যাক অন্তত একটা চাকরি তো হয়েছে। কার জীবন কিভাবে চলে এটাই বুঝতে পারি না। যাক, যা হয়েছে ভালোই হয়েছে। এখন রাজুকে বলে একটা টিউশনির ব্যবস্থা করতে হবে। চোখ বুজে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। কুকুরের চিল্লাচিল্লির কারণে পকেট থেকে ফোন বের করব এমন সময় মনে হয় আমি তো আর বাসায় নেই, রাস্তায় শুয়ে আছি। পরে ফোনটাও ছিনতাই হয়ে যেতে পারে। শুয়ে শুয়ে মিমের কথা চিন্তা করতে লাগলাম। আহারে মিম, নামটা কি সুন্দর, আর আজকে মিমের কারণেই আমি রাস্তায় শুয়ে আছি। জীবনের কি এক ইতিহাস সৃষ্টি করলাম আজকে। এই জন্য মানুষ বলে কপালের নামই হলো গোপাল। কখন যে ঘুমিয়ে গেলাম চিন্তা করতে করতে নিজেও জানি না। খুব সকালে ঘুম থেকে উঠে পড়লাম, দেখি ভোর 4:30 বাজে। উঠে একটু চারদিকে তাকিয়ে দেখলাম সব রাস্তাঘাট কেমন যেন নীরব হয়ে আছে। হাঁটতে হাঁটতে রেস্টুরেন্টের ভেতরে চলে গেলাম। জীবনের প্রথম চাকরি, খুব আনন্দ হচ্ছে। ভেতরে গিয়ে দেখি শুধু দাদু এসেছে, উনি রান্না করেছে। আসসালামু আলাইকুম দাদু, কেমন আছো? জি ভালো আছি, তোমাকে তো চিনলাম না। আমি আজকে থেকে এখানেই চাকরি করব। ও তাই বলো, কিন্তু এত সকালে যে? আমি সব সময় সকালে ঘুম থেকে উঠি, তাই চলে আসলাম। ভালো ভালো, আজকালকার পোলাপাইন ঘুম থেকে 10টার আগে উঠেই না। দাদু আমি আপনাকে হেল্প করব। তুমি রান্না করতে পারো? জি দাদু পারি, আম্মু আমাকে সব শিখিয়ে দিছে, আর আমি রান্নাও করছি। তুমি তো দেখি লক্ষ্মী ছেলে, এমন ছেলে হাজারে একটা হয়। আসো আসো, দেখি এই আটাটা মাখিয়ে দাও। দেন দাদু। তো তোমার বাসা কোথায়? জি দাদু, মোহনগঞ্জ। এটা আবার কোথায়, চিনলাম না তো বাবা। ময়মনসিংহ নেত্রকোনা চেনেন? আর বলতে হইব না, চিনে ফেলেছি। একটু বলতেই চিনে ফেলেছেন? কি কথা হচ্ছে দুজনের? এই তো ছেলেটার পরিচয় জানলাম। দেখো কি ভাগ্যবান ছেলে নিয়ে এসেছো তুমি, সব রান্না করতে পারে ও। যাক, মাঝে মাঝে আমি একটু সাহায্য পাবো। যাক, তাহলে ভালোই হলো। তো তুমি কখন এলে? অনেক আগে। আচ্ছা, তোমার নামটা কি? জি লাদেন। দাদু আপনি থাকেন, আমি যাই বলে বাহির হলাম। আরে লাদেন, কখন এলি? এই তো অনেকক্ষণ হলো। নে তাড়াতাড়ি করে এটা পরে নে। দে, ড্রেসটা পরে নিজেকে কেমন কেমন যেন সত্যিকারের ওয়েটার লাগছে। সবার সাথে ভালো ব্যবহার করবি, যেভাবে বলবে সেভাবেই চলবে। আরে এটা নিয়ে তোর চিন্তা করতে হবে না। এই যা, টেবিলে একজন বসেছে, যা দেখ কি চাই, আর আমি তোরে দেখি তুই কি কাজ করতে পারবি কিনা। প্রথম কাস্টমার, আল্লাহর নাম নিয়ে সামনে চলে গেলাম। আসসালামু আলাইকুম স্যার, কি লাগবে? ওয়ালাইকুম সালাম, 2টা রুটি নিয়ে আসো। আর তোমার কথায় আমি খুশি হলাম, সালাম দিয়ে কথা বলা এটা আমার খুব পছন্দ হয়েছে। জি স্যার, একটু বসুন, আমি নিয়ে আসছি। বন্ধু তুই তো ফাটিয়ে দিছস, তোর দ্বারা হবে। অল দ্য বেস্ট। আমি একটা হাসি দিয়ে কাজ করতে লাগলাম। আসলে মানুষ পরিস্থিতির কারণে সব কিছুই করতে পারে। এভাবে সারাদিন চলে গেল। বিকেল দিকে একদল মেয়ে আসলো। একদল বললে ভুল হবে, 10-11 জন মেয়ের মতো হবে। তারা এসেই আমাদের রেস্টুরেন্টের টেবিলগুলো পরিমাণ মতো বড়, মেয়েগুলো একটা টেবিলের সাথে আরেকটা টেবিল লাগিয়ে সব কয়টা একসাথে বসলো। কিরে রাজু, এই মেয়েগুলো এভাবে বসলো কেন? কোনগুলো? আরে সামনে তাকিয়ে দেখ। ও, তার মানে এরা চলে আসছে। ওদের তুই চিনিস নাকি? খুব ভালো করে। আর ওই যে চিকন করে একটা মেয়ে দেখতে পাচ্ছিস না, ওইটা সবার লিডার। ওকে সবাই ভয় পায়। ও হলো এই এলাকার বড় বোন। আর ওর পাশে তুই যাকে দেখতে পাচ্ছিস, লাল কাপড়।
ওইটা হলো আমার গার্লফ্রেন্ড। কি? রে, ওই বলে না, পুরা গোপাল হলে যা হয় আর কি, আমার সাথেও তাই হয়েছে। আচ্ছা তুই থাক, আমি যাই ওদের কাছে। রাজু ওদের কাছে চলে গেল। সবাই কেমন আছে না পুরা? সব মেয়েগুলো বলল ভালো, তবে রাজুর গার্লফ্রেন্ড রেগে আছে এটা বুঝতে পারছি। ওর গার্লফ্রেন্ড বলল, ওই আমি তোমার আপু লাগি। সবার ভিতরে তোমাকে কি আলাদা করে কিছু বলতে পারি, বলো? তোরে আমি পরে দেখে নিব, আমাকে আপু বলা। লিডার মেয়েটা বলল, এই তোদের রেস্টুরেন্টে কি নতুন ছেলে এসেছে নাকি? আজকেই মাত্র জয়েন করেছে। তুই এক কাজ কর, আমাদের খাবারগুলো আনতে যা, আর ওই ছেলেটাকে ডেকে দে। কাস্টমার এসে বসে থাকবে, একজনকে তো থাকতেই হবে। তোর এখানে থাকতে হবে না, তুই ওকে ডাক দে। রাজুর গার্লফ্রেন্ড বলল, ওই তোর মাথা খারাপ? আমার বয়ফ্রেন্ডকে তো আমি একটু সময় দিতে পারি না, তাই বলে কি এখানেও দূর করে দিবি? আরে এক কাজ কর, তুই তোর বয়ফ্রেন্ডকে হেল্প কর, যা তাহলেই হবে। একা অবশ্য ঠিক বলছস। রাজু আমার কাছে এসে বলল, লাদেন যা, তোরে ফারজানা রাখছে। এই ফারজানাটা আবার কে রে? ওই লিডারের নাম ফারজানা। একটা কথা মনে রাখিস, ও কিন্তু এই এলাকার ডন, সবাই ওকে ভয় পায়। ভালো ব্যবহার করবে, সাবধান। রাজুর গার্লফ্রেন্ড এসে বলল, এই তুমি যাও, রাজু এদিকে চল। বলে রাজুকে টেনে ভেতরে নিয়ে গেল। মনে মনে বললাম, আহা কি যে প্রেম, এমন প্রেম আজকে আমারও থাকতো, কিন্তু মাগার সবই হলো কপাল, কপালে না থাকলে কি আর হয়। আমি ওদের কাছে গিয়ে বললাম, আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমরা ভালো আছি। দেখে তো অনেক কিউট লাগছে, তবে তুই এই রেস্টুরেন্টে চাকরি নিলি কেন? জি ম্যাম, ওই বলে না কপালে যদি থাকে তাহলে সেই কষ্ট কি আর সুখ হয়? বুঝলাম না। ম্যাম বাদ দেন, আপনাদের পরিচয়টা একটু পেতে পারি? যেহেতু এই এলাকায় থাকি, যদি কোনো বিপদ হয় বলতে পারবো। আমি আপনাদের ছোট ভাই। ফারজানা একটা হাসি দিয়ে বলল, খুব চালাক আছিস তো, বলতে হবে। আমার নাম ফারজানা, ওর নাম সৃষ্টি, ও হলো বৃষ্টি। এভাবে সব কয়টার পরিচয় দিল। এখন তোর নাম বল। জি ম্যাম, শেখ লাদেন ইসলাম তানজিম, তবে সবাই লাদেন বলে রাখে। লাদের নামের অর্থ জানিস নাকি শুধু বোম বানাতে পারিস? না তো ম্যাম, কখনো নিজের নাম নিয়ে চর্চা করে নাই। রাজু এসে ওদের খাবার দিয়ে চলে গেল। ফারজানা, এই ছেলে আছে না? কোনটা? যেটা মেয়েদেরকে বিরক্ত করে, ওকে কি করব? কি আর করবি, মেরে ফেল। এই আপু কি বলছেন, এভাবে একজনকে মেরে ফেলবেন? ফারজানা রেগে বলল, এই শালা, তোরে কথা বলতে বলছি, চুপ করে দাঁড়িয়ে থাক। সরি ম্যাম, আমার ভুল হয়ে গেছে। আরে রাগিস কেন? ওর একটা হাত কেটে দেই তাহলেই তো হয়। তাই আর বরং। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথা শুনছি। বাবা কত ভয়ঙ্কর ওরা, ওদের থেকে সাবধানে থাকতে হবে আমাকে, নইলে আমার জীবন শেষ। এই সরি রে, অল্পতেই আমার রাগ উঠে যায়। এখানে বস। না না ম্যাম, আমি এভাবেই ঠিক আছি। তোরে বসতে বলছি না? আমিও ভয়ে চুপ করে বসে পড়লাম। এই তুই কি করছিস? ছেলেটা নতুন, ওকে এভাবে ভয় দেখাস কেন? তোরা তো জানিস অল্পতেই আমার রাগ উঠে যায়। আচ্ছা তুই আবার কিছু মনে করিস নাই তো? আরে না ম্যাম, ভয়ে চুপ করে বসে আছি। আচ্ছা তোর বাসা কোথায়? মোহনগঞ্জ। নেত্রকোনা মোহনগঞ্জ নাকি? জি ম্যাম। এত চাকরি রেখে এখানে কেন চাকরি নিলি? প্লিজ ম্যাম, এই সম্পর্কে আমাকে প্রশ্ন করবেন না। এই ফারজানা চল তো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। তুবা, এই তুবা আয়, আমরা চলে যাব। ওরে নিয়ে আর পারি না, আসতেই বয়ফ্রেন্ডকে নিয়ে পড়ে থাকে। নতুন নতুন প্রেম করুক না। একটা 1000 টাকার নোট দিয়ে বলল, এই নে বিল দিয়ে দিস। কিন্তু ম্যাম বিল তো 300 টাকা হয়েছে। দাঁড়ান আমি বাকি টাকাগুলো নিয়ে আসি। বাকিগুলো তুই রেখে দে, আমি টাকা কখনো ফেরত নিই না। বলে সবাই উঠে চলে গেল। আমি বিলটা দিয়ে দাঁড়িয়ে আছি আর চিন্তা করছি, বড়লোক মানুষ, বাবার টাকার অভাব নেই, টাকা ফেরত নিবে কেন? কিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি চিন্তা করিস? এই তো বাপ, তোর গার্লফ্রেন্ড হলো কি করে রে? তুই আমার গার্লফ্রেন্ডের নাম জানিস কিভাবে? আরে ওরা তখন তোর গার্লফ্রেন্ডের নাম ধরে ডাকছিল, তখন শুনেছি। ও আচ্ছা, এখন তোর কাহিনী বল। আর বলিস না, ওরা প্রথম দিন আসাতে ওই তোবার নাকি আমাকে পছন্দ হয়ে যায়।
পরে আমাকে সবার সামনে প্রপোজ করে। কি করবো বল? ভয়ে রাজি হয়ে যায়। তার মানে তুই ভয়ে প্রেম করছিস, মন থেকে না? আরে কি বলিস, মন থেকেই তো প্রেম করি। আর তুবা সব থেকে আলাদা, আমাকে সব সময় আগলে রাখে ও। আর ওর মতো কেউ মনে হয় না এইভাবে আমাকে ভালোবাসবে, এজন্যই ওকে আমিও ভালোবাসি। খুব ভালো, কিন্তু ও তোরে সময় দিতে পারে নাকি? ও সময় দিবে আর না দিবে কি, যখন আমি ফ্রি থাকি ওকে ফোন করতেই ও চলে আসে। বুঝতে পারছি। কাজ করছি আর রাজুর সাথে কথা বলছি। আচ্ছা রাজু, আমাকে একটা টিউশনির ব্যবস্থা করে দিতে বলছিলাম, ওইটার কি হলো? ও শিট, আমার তো মনেই ছিল না এই কথা। দাঁড়া, আমি একজনকে কল দিই। রাজু কাকে জানি কল দিল। জানো, আমাকে একটা কাজ করে দিবা? ওই পাশ থেকে শোনা যাচ্ছে না। রাজু কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল। কিরে, কাকে কল দিলি? তুবাকে। কি বললো? টিউশনি তো করতেই পারবি, তবে একটা সমস্যা আছে। আমার কাছে কোনো সমস্যাই নেই। আরে শালা, ও হলো ফারজানার ছোট বোন। কি? কি না জি, জানিস, ভয় ওর বোনকে কোনো শাড়ি পরাতে চায় না। আর তুই যদি পরাতে চাস, মাসে তোরে 5,000 টাকা দিবে। আর যদি ভালো পড়াস তাহলে তো কোনো কথাই নাই। বলে দে আমি রাজি। কি বলছিস? তোর মাথা খারাপ হয়ে গেছে? ওদের বাড়িতে যে কোনো সময় আক্রমণ হতে পারে। চিন্তা করে দেখলাম এখন আমার টাকার দরকার। জীবন চলে গেলে চলে যাক, সমস্যা নেই। বলে দে আমি রাজি। কালকে বিকেল থেকে পড়াতে যাব, রাত 8:30 থেকে 9:30। ওর ছোট বোন কিন্তু ওর থেকে বড় লিডার। যে মাস্টার ওকে পড়াতে চায় সে প্যান্ট ভিজিয়ে ইস্যু করে ধরে চলে যায়। ধুর শালা, ভয় দেখাস না তো, যা হবার তো হবেই। আমি এইসব ভয় করি না। আমার দরকার টাকা, শুধু টাকা। এই টাকার জন্য আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। কি বলছিস? টাকার জন্য তোরে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে? বুঝলাম না। আর একটা বড় বিষয় কি জানিস? আমি বিবাহিত। হোয়াট? কি সব বলছিস তুই? রে, আর আজকে আমার বউয়ের জন্যই আমার এই অবস্থা। বুঝিয়ে বল। আর একদিন বলবো নে, এখন এসব বলতে আর ভালো লাগছে না। আচ্ছা বলিস। কাজ করতে করতে রাত 1টা বেজে গেল। হঠাৎ দেখি মামা আমাদের সামনে। মামা কি আজকে চলে যাবেন? লাদেন তো আজকে থেকে আমার সাথে থাকবে। ওকে বাসা দেখিয়ে দিতে হবে না। রেস্টুরেন্ট বন্ধ করে দাও। ওকে মামা। আমরা সব কিছু গুছিয়ে বাইরে চলে গেলাম। 3 জন একসাথে হাঁটতে লাগলাম। মামা, এখন থেকে আপনার বাসায় যেতে কতটুকু সময় লাগে? 5 মিনিট। আর আমার 8 মিনিট। তাহলে দেখি সবার বাসা কাছাকাছি। দেখতে দেখতে একটা বাসার নিচে আসলাম। দেখে মনে হচ্ছে এটা বাসা না, মনে হচ্ছে যেন কোনো রাজপ্রাসাদ। এত বড় একটা বাড়িতে কি আপনি একাই থাকেন মামা? চলো ভিতরে। তাহলে আপনিও বিদেশে গেলেই তো পারেন। একা একা ভালো লাগে। কি করবো বলো, নিজের দেশে থাকার আলাদা একটা মজা লাগে। আর দেখি সামনের বছর চলে যেতে পারি। রেস্টুরেন্ট কি করবেন? এখনো তো চিন্তা ভাবনা করি নাই, তবে ওইটা বিক্রি করে দিতে পারি। আমি বাসার ভেতরে গিয়ে অবাক হয়ে গেলাম। ওয়াও, এত বড় বাসায় আপনি একা থাকেন? বিশ্বাসই হচ্ছে না, এত সুন্দর বাসা। এটা তো কিছুই না, ভেতরে চলো, তোমাকে সবকিছু ঘুরে দেখাই। আমি মামার সাথে সব কিছু ঘুরে ঘুরে দেখতে লাগলাম। এত বড় বাসা জীবনের প্রথম দেখলাম। যাক, আমার জন্য ভালোই হলো, বাসা খুঁজতে হলো না আজকে। এই রুমটাতে তুমি থাকবে, আর পাশের রুমে আমি থাকি। দরকার হলে বলিও। আর রুমটা গোছানো আছে, আমি বুয়াকে বলিয়ে গুছিয়ে রাখছি। রাজু তোমার কথা বলছে আমাকে, আর আমারও একা থাকতে ভালো লাগে না। এখন তুমি আসো, আর একা মনে হবে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মামা। ধন্যবাদ দিতে হবে না, যাও। এখন রুমটা তুমি তোমার মতো গুছিয়ে নিয়ে আসো। খাবার হয়তো রেডি করা আছে। মামা আমার জন্য এত কিছু করছেন। আরে তুমি তো আমার ভাগ্নের মতোই, এত কথা না বলে যাও। আমি ওর রুমে গিয়ে শুয়ে পড়লাম। আহা কি শান্তি, মনে হয় যেন এক হাত নিচে চলে গেলাম। রুমটা আমি হালকা করে গুছিয়ে নিচে চলে গেলাম। দেখি মামা আমার জন্য খাবার টেবিলে বসে আছে। মামার সাথে কথা বলতে বলতে খাবার খেলাম। সকালে উঠেই আবার মামাকে নিয়ে রেস্টুরেন্ট চলে গেলাম। এইভাবে বিকেল হয়ে গেছে, তবে আজকে আর ফারজানারা আসে নাই। রাত প্রায় 8টা বাজে।
তখন আমি রাজুকে বললাম, কিরে রাজু, 8টা তো বেজে গেছে, আমাকে তো যেতে হবে, তুই কি থাকবি নাকি? 9টা পর্যন্ত মামা থাকবে, তাই আজকে থাকতে হবে। তুই মামাকে বলে চলে যা। আচ্ছা। আমি মামার কাছে গিয়ে বললাম, মামা আমাকে যেতে হবে। নতুন টিউশনও নিছো? মামা দোয়া করিয়েন। আচ্ছা যা। এখন কি বাসায় যাবি নাকি? বাসায় গিয়ে ফ্রেশ হয়ে তারপর যাব। আচ্ছা যা, আর সাবধানে থাকিস। সেই সব তোমাকে চিন্তা করতে হবে না, রাজুকে বললাম। আমি তো ফারজানাদের বাড়ি চিনি না। যে কোনো একটা রিক্সাওয়ালাকে ফারজানার কথা বলে ওদের বাড়িতে নিয়ে যাবে। ওদের বাসায় যেতে ভাড়া নিবে 10 টাকা। ওকে, তাহলে আমি যাই। আমি হেঁটে হেঁটে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে একটা রিক্সাওয়ালাকে বললাম, ফারজানার কথা বলতেই বললো, ওঠেন। আচ্ছা মামা, একটা কথা বলতে পারি? বলেন, সমস্যা নেই। সবাই এই মেয়ের নাম শুনলেই ভয় পায়, আর আপনি আবার ওদের বাড়িতে যাচ্ছেন, বুঝলাম না। সবাই ভয় পেলে কি হবে? আমি পাই না, ওকে বাঘ নাকি ভাল্লুক যে ওকে ভয় পেতে হবে? আপনি কি এখানে নতুন মনে হচ্ছে? আচ্ছা, কোন কারণে ওকে সবাই ভয় পায় বলতে পারেন? ও দিন দুপুরে মানুষ খুন করে, কেউ কিছু বলে না। একজনকে কি অযথাই কাউকে মেরে ফেলে কোনো অপরাধ ছাড়ে? ওই একটু যদি কোনো অপরাধ করে, বাস হয়ে গেছে, কেল্লা খতম। বুঝলাম। আর কতক্ষণ সময় লাগবে? এই তো এসে গেছি। একটু তাড়াতাড়ি করেন। মামা, এই রাস্তা বেশি ভালো না, তাই বলছি যেখানে থাকেন না কেন খুব তাড়াতাড়ি চলে যাবেন। এই তো এসে গেছেন। আমি পকেট থেকে টাকা দিলাম। মামা, কোন বাসাটা? ওই বড় করে লেখা আছে আম্মাজান, ওইটাই। আমি বাসার সামনেই চলে গেলাম। দারোয়ানকে দেখে তো আমি ভয় পেয়ে গেলাম। বাবা, কি এক বডি, দেখে মনে হচ্ছে অনেক শক্তিশালী। আমাকে দেখে দারোয়ান বলল, এই ছেলে, কি চাই এখানে? না মানে, আজকে আমার টিউশনি ছিল এই বাড়িতে। ও, তুমি সেই ছেলে, এখানে আসো। কি জন্য? আমি তো ভেতরে যাব। তোমাকে চেক করতে হবে না? যদি কিছু নিয়ে যাও ভিতরে আর সবাইকে মেরে ফেলো, তখন কি হবে? মনে মনে বললাম, বাবা কার বাড়িতে আসছি? টিউশনি পড়াতে। দারোয়ান আমাকে চেক করে বলল ভেতরে যেতে। ভেতরে গিয়ে কলিং বেল বাজাতেই আন্টি এসে দরজা খুলে দিল। যাক, বাঁচা গেল। ফারজানা মনে হয় বাসে নেই। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো, তুমি? জি, আমিও ভালো আছি। তোমাকে তো ছিলাম না বাবা। জি আন্টি, আমি ফারজানার ছোট বোনকে পড়াতে আসছি। ও, তাহলে তুমি সেই? জি আন্টি। ফারজানা, ফারজানা, কই তুই? ফারজানা ওপর থেকে নিচে নামতে নামতে বলল, কি হয়েছে? ধুর বাবা, মনে করছি ও বাহিরে, আর এখন দেখি বাড়িতে। না জানি আজকে দুই বোন মিলে আমাকে কি কি করে। আমি কেন ভয় পাবো? আমি তো ফারজানা আমাকে দেখে বলল, আরে তুই কি তাহলে পড়াতে আসছিস? ফারজানা একটা হাসি দিয়ে বলল, যাক, ভালোই হয়েছে, তোরা তো এমনি আমি চিনি, আয় আমার সাথে। জি চলুন। ফারজানার সাথে সাথে ওপরে গেলাম। ওই দেখ, তোর ছাত্রী বসে আছে, আর সাবধানে থাকিস। বাসায় কিন্তু ওকে আমি, এমনকি আম্মুও ভয় পাই। সবাই খালি ভয় দেখায়। ছাত্রীর রুমে ঢুকে দেখি ছাত্রী আমার বই সামনে নিয়ে বসে আছে। দেখে তো মনে হচ্ছে অনেকটা ভালো মেয়ে। আমি একটা চেয়ার টেনে ওর সামনে বসলাম। কি খবর তোমার? আমার খবর দিয়ে তুই কি করবি এখন বল? তুই আমাকে পড়াতে আসছিস কেন? এই কি বলো এইসব? ছাত্রী বসা থেকে উঠে দরজা লাগিয়ে এলো, আর দরজার বাহির থেকে ফারজানা বলছে, দেখ, ছেলেটাকে কিছু করিস না। আমি মনে মনে বললাম, আজকে আমি শেষ। এরকম পিছিয়ে একটা মেয়ে বুঝি না কি করে। আমার সামনে একটা রাইফেল রেখে বলল, কেন আমাকে পড়াতে এসছিস সেখানে? দেখো, পড়াশোনা ছাড়া তোমার কোনো দাম থাকবে না। রাইফেল আমার কপালে ঠেকে। এখন যদি ফিগার চাপ দিই কি হবে জানিস? ভালো ভালো বলছি, চলে যা এখান থেকে, আমি পড়তে চাই না। আমি একটা হাসি দিলাম। আমি সত্যি তোমার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। এত পিছিয়ে একটা মেয়ে, আর তুমি আমাকে মারতে চাও? তো মেরে ফেলো, সমস্যা নেই। আমার এই পৃথিবীতে আগে সবাই ছিল, এখন কেউ নেই। মরলেও আমার সমস্যা নেই। কিন্তু আমার আফসোস একটাই থাকবে, জানো, তোমাকে আমি ভালো করতে পারলাম না। নিজের ওপরে নিজের লজ্জা হবে যদি বেঁচে থাকি। আচ্ছা, একটা কথা বলি, আজকে যে তুমি তোমার বোনের রূপ ধারণ করেছ, বলতে পারবে তোমার বোন কি আজও বেঁচে থাকবে কি না? ওকে তো যে কোনো সময় মেরে ফেলতে পারে। এই যে আমার মাথায় রাইফেল ঠেকে আছো,
বলছো আমাকে মেরে ফেলবে। আজকে যদি তোমার বইয়ের সাথে সম্পর্ক থাকতো তাহলে আজকে রাইফেলের জায়গায় তোমার হাতে বই থাকতো। আর তুমি যে একটা মেয়ে এটা কেউ বিশ্বাস করবে না, এটা জানো? তোমার বোনের বিষয়ে বলি, ওকে কেউ বিয়ে করতে চাইবে না, জানো এটা তুমি? ওর মতো মেয়ে কোন ছেলে চাইবে বলো, যে দিন দুপুরে মানুষ খুন করে তাকে বিয়ে করতে? আর যদিও বিয়ে করে তাও ভয় করবে। আর আজকে যদি পড়াশোনা করতো তাহলে আজকে হয়তো কোনো বড় ধরনের চাকরি করতো। তাই আমি তোমাকে বলছি, সময় থাকতে বই ধরো এটা রেখে। মানুষ তোমাকে ভালো বলবে, তোমার বোনের মতো খুনি বলবে না, বলবে মেয়েটা খুব ভালো ছিল, এই জন্য আজকে বড় চাকরি নিয়েছে। তোমার মতো মেয়ের হাতে এটা মানায় না। ওই আয়নার দিকে তাকিয়ে দেখো কি সুন্দর চেহারা তোমার, একদম পিচ্ছি মেয়ে। আর তোমার হাতে রাইফেল মানায় বলো? এখন ডিসিশন তোমার হাতে, মানুষ মারবা নাকি পড়াশোনা করে মানুষকে সাহায্য করবা। আমাকে দিয়ে শুরু করো, কেউ টেরও পাবে না, এমনি আমার কেউ নাই। আমি আর কোনো কথা বলছি না, চুপ করে আছি, দেখি কি বলে। আস্তে আস্তে মেয়েটার চোখ দিয়ে পানি পড়ছে, আমি বুঝেছি পড়ছে। এই দেখো কান্না শুরু করে দিছে, এই জন্যই তো তোমাকে আমি পিচ্ছি বলছি। চোখের পানি মোছো আর বলো তোমার নাম কি? জি স্যার, আমার নাম প্রেমা। বিশ্বাস করেন স্যার, আপনার মতো কেউ আমাকে এইভাবে বোঝায় নাই, তাহলে আমি আরো অনেক ভালো হয়ে যেতাম। আপুকে দেখে দেখে আমি এসব শেখা শুরু করেছি। তোমার আপুকেও ঠিক করে দিব, চিন্তা করো না। স্যার আমাকে মাফ করে দেন, আমি আপনার সাথে বেয়াদবি করেছি। আরে এসব কিছু না, তুমি ভালো হয়ে গেছো, এটাই অনেক। এখন এই রাইফেলটা যার তাকে দিয়ে আসো। আচ্ছা। বলে ড্রয়ারে রেখে দিল। ওখানে রাখলে কেন? মাঝে মাঝে আপুকে ভয় দেখাতে হবে না। এটা অবশ্য ঠিক বলছো। স্যার আমি বড় হয়ে অনেক কিছু করতে চাই। যেমন কি করতে চাও? মানুষের উপকার করতে চাই, আমি ডক্টর হতে চাই স্যার। প্রেমার কথা শুনে চুপ করে বসে আছে, মনে হলো যেন বুকের বাম পাশে ব্যথা করছে। আচ্ছা, ভালোবাসা কি আমার অপরাধ ছিল? ভুল করেছি আমি ওকে ভালোবেসে, ওর কারণে আজকে আমি বাড়ি ছাড়া, আমার পরিবারের কাউকে দেখতে পারছি না। আচ্ছা, ও না হয় ফোন রেখে গেছে, তাই বলে কি ওর বান্ধবীর কাছে ওর পরিবারের কারো নাম্বার ছিল না? ইচ্ছে করলেই আমার সাথে যোগাযোগ করতে পারতো, কিন্তু হায় রে ভালোবাসা, এই ভালোবাসার কারণে আজকে আমি নিঃস্ব হয়ে গেছি। এ কি স্যার, আপনি কান্না করছেন কেন? ওই কান্না করছি? মিথ্যা বলেন কেন? আমি আপনার চোখে পানি দেখতে পাচ্ছি। এসব বাদ দাও, এখন বলো আজ থেকে ভালো করে পড়াশোনা করবে, আমার সাথে ওয়াদা করো। জি স্যার, আপনাকে ছুঁয়ে বলছি, আজকের থেকে ভালো করে পড়াশোনা করব, আমি একজন ভালো ডক্টর হব। সেটাই বরং হয়, তবে কারো মনে কষ্ট দিয়ে না। এখন যাও, দরজাটা খুলে আসো। ও সরি স্যার, মনে নেই। প্রেমা দরজা খুলে দিতেই দেখি ওর আপু আর ওর মা আমার দিকে তাকিয়ে আছে। তোমরা এখানে কি চাও? আমাকে কি পড়তে দিবে না? এই প্রেমা, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না তুমি? সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। টেবিলে বসে বসে বলি, আজকে এগুলোই পড়ো, এমনিতেই অনেকটা সময় চলে গেছে। স্যার 1 মিনিট। আবার কি করবা? আপু, আপু। ফারজানা এসে বলল, কি হয়েছে? যা স্যারের জন্য 1 কাপ কফি নিয়ে যাই। কি, তুই আমাকে অর্ডার দিস? দেখ, স্যারের সামনে বেয়াদবি করতে চাই না, ভালোই ভালোই 1 কাপ কফি নিয়ে আয় স্যারের জন্য। ফারজানা আমার দিকে চোখে লাল করে তাকিয়ে চলে গেল। এই তো গুড গার্ল। প্রেমা পড়তে লাগলো। একটু পর ফারজানা আমার হাতে কফি দিয়ে চলে যাবে, এমন সময় বললাম, এই মেয়ে এখানে আসো। ফারজানা চোখ গরম করে আমার দিকে তাকিয়ে আছে, কিছু বলতে পারছে না, কারণ ওর ছোট বোনকে আমি হাত করে ফেলছি। আহা কি মজা যে লাগছে বলার বাহিরে। এই মেয়ে, তোমার নাম কি, আর এখানে কি কাজ তোমার? আরে স্যারও আমার বড় বোনের কোনো সমস্যা নেই, কাজের বুয়ার মতো যা বলবেন তাই করবে। এই মেয়ে, তুমি এখন এখান থেকে যাও। ফারজানা চলে গেল, আর মনে হচ্ছে যেন আমার কিছু একটা হবে। আমি আর প্রেমা হাসতে লাগলাম। স্যার এখানে কি আঙ্কেল আন্টি থাকেন? আমার কেউ নেই, আমি একাই। সরি স্যার। আরে বাদ দাও, এখন বলো তুমি চকলেট খাবে? কে এনে দেবে? এই নাও, আসার সময় তোমার জন্য নিয়ে আসছি। ধন্যবাদ স্যার।
আপনি অনেক ভালো। সবার কাছে ভালো হলে কি হবে, নিজের আপন মানুষগুলোই পর করে দিল। বুঝলাম স্যার। আপন মানুষ বলতে? তোমার কালকে পড়ায় এগুলো সব মুখস্থ করবা, আর যদি না করতে পারো তোমার পরিবারের সামনে কান ধরে দাঁড় করিয়ে রাখবো। স্যার এতগুলো পারবো না। তুমি এখন বড় হচ্ছ, তোমাকে সব কিছু পারতে হবে। মনে রেখো, তোমার স্বপ্ন হলো ডাক্তার, অনেক বড় স্বপ্ন। জি স্যার, আমি পারবো, আমি সব পারবো। এই তো লক্ষ্মী মেয়ে, তাহলে আজকে আমি আসি, এমনি 10টা বেজে গেছে। আচ্ছা স্যার। দরকার পড়লে দিনরাত 24 ঘন্টা পড়বে, মনে রাখিও। বলে আমি বেরিয়ে পড়লাম প্রেমার রুম থেকে। বের হতেই কে জানি এক টান দিয়ে রুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে আমাকে বিছানার উপর ফেলে দিল। তোর কত বড় সাহস আমাকে বলিস তোরে কফি বানিয়ে দিতে, আর আমাকে তোর কাজের বুয়া মনে হয়? আজকে তো তোরে আমি। ফারজানাকে এক টান দিয়ে আমার বুকের উপর ফেলে দিয়ে বললাম, কি মেরে ফেলবে? মারো, আমিও দেখতে চাই। ওর চোখের দিকে তাকিয়ে আছি, ফারজানাও আমার দিকে এক পলকে তাকিয়ে আছে। ছাড় আমাকে। নাও, ছেড়ে দিলাম। সময় থাকতে ভালো হয়ে যাও, বলে দরজা খুলে নিচে চলে আসলাম। বাবা দাঁড়াও। আরে আন্টি, কিছু বলবেন কি? তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব বুঝাতে পারবো না। আজকে তোমার কারণে আমার মেয়ে ভালো হয়ে গেছে। সব কিছু শিখছে আপনার বড় মেয়েকে দেখে, ওকে বুঝিয়ে বলবেন এসব করা ভালো না। বলি তো বাবা, কিন্তু আমার কথা শুনে না। ও একটা মেয়ে, ওকে বিয়ে দিতে হবে, তাই বলবেন এসব ছেড়ে দিতে। আমি যতটুকু পারি সাহায্য করব। রহমত স্যারকে বাসায় নামিয়ে দিয়ে আয়। লাগবে না আন্টি। এই রাস্তাটা এত ভালো না। আচ্ছা, আজ আসি তাহলে আন্টি। আমি গাড়িতে উঠে গেলাম। গাড়ি আপন মনে চলতে লাগলো। হঠাৎ ফারজানার কথাটা মনে হলো। না না, আজকে আমি কী করলাম? আমি তো আরেকজনের আমানত, আমি কিভাবে ওর সাথে? ছেছে, নিজের উপর এখন ঘৃণা হচ্ছে। আর কোনো মেয়ের সাথে মেশা যাবে না, আর কোনো মেয়ের উপর মায়া লাগানো যাবে না। নিজের ওপর নিজেকে কন্ট্রোল করতে হবে আমাকে। আমার মনে থাকে না কেন আমি একজন বিবাহিত মানুষ, আমার বউ আছে। আচ্ছা, সত্যিই কি আমার বউ আছে? থেকেও নাই, তাও তো আমি একজনের আমানত। ফারজানাকে সরি বলতে হবে। ব্যাস ব্যাস, এখানেই রেখে দেন, আমার বাসা এখানে। গাড়ি থেকে নেমে বাসার ভেতরে চলে গেলাম। দেখি মামা নিচে বসে আছে। এত দেরি কেন? আমি তো ভাবছিলাম। আরে মামা, আমার কিচ্ছু হবে না, চিন্তা করবেন না। আর ওকে পড়াতে পড়াতে সময় যে কখন চলে গেল বলতেই পারি না। আর আমি মরলেও কিছু হবে না, আমার কেউ নাই, এমনি। দিব কানে নিচে এক চড়, চুপ করে খাবার খেয়ে ঘুমা যা। যত সব আজে বাজে কথা চিন্তা করিস। তুমি খাবার খাইছো মামা? তোর জন্য অপেক্ষা করতে করতে দেরি হয়ে গেছে, তাই খেয়ে ফেলছি। আচ্ছা মামা, তুমি ঘুমোতে চাও, আমি খেয়ে নিব। সকালে রেডি হয়ে মামাকে নিয়ে রেস্টুরেন্টে চলে গেলাম। রেস্টুরেন্টের ভেতরে এসে দেখি দাদু এখনও আসে নাই। কি ব্যাপার মামা, দাদু প্রতিদিন সকালে চলে আসে আর আজকে তো এখনও আসছে না? আমি তো বুঝতে পারছি না, উনি প্রতিদিন সকালে চলে আসে। দাঁড়া, আমি কল দিয়ে দেখি কি বলে। মামা দাদুকে কল দিয়ে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল। কি বললো দাদু মামা? উনি নাকি আজকে ভীষণ অসুস্থ, তাই আমাকে নাকি আসতে পারবে না। আজকে আর রেস্টুরেন্ট খোলা রাখা যাবে না, রেস্টুরেন্ট বন্ধ করে রাখতে হবে। ও মা, হোটেল বন্ধ থাকবে কেন? রান্না না করলে চলবে কি করে হোস্টেল? আমি যতদিন এই রেস্টুরেন্টে থাকবো একদিনও রেস্টুরেন্ট বন্ধ হতে দিব না। দরকার পড়লে আমি নিজে রান্না করব। এত এত রান্না করতে পারবি? আর কিভাবে কি করতে হয় তুমি পারবে? দাদুর ফোন নাম্বারটা একটু দেন, আর আপনি গিয়ে বসেন, আমি সব রান্না করছি। পারবে তো?